আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করবো আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার 4 এবং আজকের ক্লাসের এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ আসলে পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা দেখি আজকের আলোচনায় কি থাকছে। সো আজকে থাকছে হচ্ছে আমাদের সমানুতা টাইপ 3। সো এখান থেকে সাধারণত ফুল সেট কোশ্চেন না হলেও গ বা ঘ নাম্বার তুমি মাস্ট কমন পাবে। সো চলো আমরা দেখি এইখান থেকে ফুল সেট প্রশ্ন আসলে কিভাবে আসবে বা গতে বা ঘতে কোন ধরনের প্রশ্নগুলো আসবে। আমরা বেসিক থেকে শুরু করব, শুরুতে বেসিকগুলো বলে নিব, তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রশ্নগুলো বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখব যে আসলে আমরা যা শিখলাম তা দিয়েই আসলে খুব সহজেই পারা যায় কিনা। সো আমরা লেকচারগুলো মোটামুটি রেডি করে রেখেছি যেন কম সময়ে এটা ডেলিভারি করা যায় এবং হচ্ছে যেন এখান থেকে তোমরা খুব সহজে এটা গুছিয়ে নিতে পারো। সো এই সমানতার মধ্যে সাধারণত আমাদের প্রশ্ন আসে মেন একটা জায়গা থেকে, সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা। তো জ্যামিতিক সমানতা থেকে আমাদের মেইনলি প্রশ্নগুলো জিজ্ঞেস করে যে একটা তোমাকে হচ্ছে এ বা বি কোনো একটা যৌগ তোমার উদ্দীপকে লেখা থাকবে, বলবে যে এই এ এবং বি যৌগ কোনটিতে আসলে জ্যামিতিক সমানতা দেখা যাবে। সো তখন তোমাকে সেটা ব্যাখ্যা করতে বলবে। সো এ ধরনের প্রশ্ন আসবে, বা তোমাকে বলতে পারে যে এ আর বি এর মধ্যে কোনটাতে আলোক সমানতা দেখা যাবে, এরকমভাবে জিজ্ঞেস করতে পারে। এবং তোমাকে আরেকটু জানতে হবে যে এই দুইটা যে বললাম স্পেশালি জ্যামিতিক এবং আলোক সমানতা, এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মেটামারিজম এবং টটোমারিজম। এই যে হাতে গোনায় 3টা বা 4টা জিনিসের কথা বললাম, তুমি যদি এটাই শুধুমাত্র ভালো করে ফোকাস করে একটু শিখতে পারো, তাহলে তুমি এখান থেকে আসলে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখি এখান থেকে দেখা শুরু করছি। যে সমানতার মধ্যে শুরুতে আমরা একদম বেসিক আলোচনা শুরু করছি যে সমানুতা এটা বলতে আমরা আসলে কি বুঝি। দেখা যায় কি আমরা কাদেরকে পরস্পরের সমানু বলি, যখন দেখি যে একই আণবিক সংকেত, হ্যাঁ, এবং এদের গাঠনিক সংকেত এক হতে পারে। যারা পরস্পরের সমানু তাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, আমরা এটা কিন্তু সবসময় বলবো না। আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেতও এক হতে পারে, তারপরে তারা পরস্পরের সমানু হবে। সো আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত এক, কিন্তু তাদের মধ্যে যে ভৌত ধর্ম বা হচ্ছে রাসায়নিক ধর্ম, এগুলোতে ভিন্নতা দেখা যাবে। এদের ত্রিমাত্রিক দিক বিন্যাসে ভিন্নতা থাকবে। অর্থাৎ যাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এক হতে পারে কিন্তু এদের বৈশিষ্ট্য ভিন্ন, সেই রকম যৌগগুলোকে আমরা পরস্পরের সমানু বলি। এই সমানতা আমরা শিখব। আমাদের সিলেবাসের সমানুকে আমরা আসলে এই দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গাঠনিক সমাণু এবং হচ্ছে স্টেরিও সমাণু। এই গাঠনিক সমানুর মধ্যে আবার দেখো 5টা ভাগ আছে। একটা হচ্ছে শিকল সমাণু, একটা অবস্থান সমাণু, একটা কার্যকরী মূলক সমাণু, একটা মেটামারিজম, একটা টটোমারিজম। সো এই যে 5টা সমাণু তোমার শুধুমাত্র এখান থেকে বেসিক ধারণা রাখতে হবে যে আচ্ছা শিকল সমাণু বলতে কী বোঝায়, বা হচ্ছে অবস্থান সমাণু বলতে কী বোঝায়, মেটামারিজম বা টটোমারিজম বলতে কী বোঝায়, বেসিক ধারণাটুকু রাখতে হবে। খ নম্বরের প্রশ্ন প্রচুর আসে এখান থেকে, তবে মাঝে মাঝে গ নম্বরেও আসতে পারে। সো এই জন্য আমরা এখানে বেসিক ধারণাগুলো রাখবো এবং এই যে এটা একটু ভালো মতো দেখে রাখবো, কারণ আমাদের এই জিনিসটা মাঝে মাঝে কী চলে আসে, এই যে এই জিনিসটা মাঝে মাঝে আমাদের সৃজনশীল গ নম্বরে চলে আসে, নর্মালি খ নম্বরে প্রচুর আসে এই প্রশ্নগুলো। সো ঠিক আছে, আমরা এখান থেকে এই জিনিসটা জানলাম, 5টার নাম জানলাম যে সমানুকে আমরা দুই ভাগে ভাগ করে শিখবো এই চ্যাপ্টারে। একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের গাঠনিক সমাণু এবং আরেকটা হচ্ছে স্টেরিও সমাণু। এই স্টেরিও সমানুতার মধ্যে আবার দেখো 2টা ভাগ আমাদের সিলেবাসে আলোচনা করা আছে, একটা হচ্ছে জ্যামিতিক সমাণু আর হচ্ছে আলোক সমাণু। এখানকার 2টাই ইম্পর্টেন্ট, এখানকার কিন্তু এই 2টাই খুবই 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 ইম্পর্টেন্ট। সো 2টাই তোমাকে ভালো করে এখান থেকে পড়তে হয়। সবাই একটু পরে প্রত্যেকটা ডিটেলস জানবো, জ্যামিতিক সমাণু কী এবং হচ্ছে এদের জ্যামিতিক সমাণুর মধ্যে ওই যে সিস, ট্রান্স, এই জিনিসগুলো আসবে। তো সেটা আমরা এখান থেকে দেখবো। সো এখান থেকে তুমি যদি বলো যে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, যেটা আমি শুধু একটাই পড়তে চাচ্ছি, হ্যাঁ, সো এইটা হচ্ছে জ্যামিতিক সমাণু। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাছাড়া সবগুলোই যে বললাম মোটামুটি পরীক্ষা কিন্তু আসে, ঘুরে ফিরে আসে। সো গেল আমাদের এই ধারণাটুকু যে আসলে কী কী পড়তে হবে। সমানতার মধ্যে 2 ভাগে ভাগ করলাম, একটা গাঠনিক সমাণু, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে স্টেরিও সমাণু। একটা হচ্ছে গঠনের উপরে ভিত্তি করে গঠনের বিভিন্ন চেঞ্জের মধ্যে দিয়ে আমরা সমাণুকে ভাগ করেছি, এবং আরেকটা হচ্ছে কি এদের ত্রিমাত্রিক দিক বিন্যাস, হ্যাঁ, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এখানকার গাঠনিক সংকেত এখানে ভিন্ন হবে, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু গাঠনিক সংকেতে কোনো ভিন্নতা নাই। আণবিক সংকেত যা এবং গাঠনিক সংকেত কিন্তু একটা যৌগের দুজনের ক্ষেত্রে সেম হতে পারে, মানে এ আর বি এর দুইটা যৌগ, এর আণবিক সংকেত গাঠনিক সংকেত যা, বি এরও আণবিক সংকেত গাঠনিক সংকেত তাই, তারপরেও তারা দুজনে পরস্পরের সমান হবে, কারণ এদের কোথায় ভিন্নতা রয়েছে, বৈশিষ্ট্যে ভিন্নতা আছে। কেন? কারণ এখানে ত্রিমাত্রিক দিক বিন্যাসে ভিন্নতা আছে, ওরিয়েন্টেশনে ভিন্নতা আছে। সো সেটা আমরা সেখানে গিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে স্টেরিও সমাণু।
এটা হচ্ছে গাঠনিক সমাণু। সো শুরুতে চলো জেনে নেওয়া যাক শিকল অবস্থান এবং কার্যকরী মূলক সমাণুর এই বেসিক ধারণাগুলো, কোনটা বলতে কি বোঝায় আমরা এক লাইন করে সংজ্ঞাগুলো জেনে রাখবো, যেন তোমার পরীক্ষা এমসিকিউ আসলে তুমি এখান থেকে উত্তর করতে পারো বা ক নম্বর আসলে তুমি পারো। শুরুতে আসতে হচ্ছে আমাদের শিকল সমাণু। সো নাম থেকেই বুঝতে পারছো যে একই আণবিক সংকেত কিন্তু কার্বন শিকলে ভিন্নতা থাকবে। আণবিক সংকেত একই, যেমন এখানে দেখো কি দেখতে পাচ্ছ যে সি কয়টা আছে, 1 2 3 4টা কার্বন, এখানে কয়টা কার্বন 1 2 3 4টা কার্বন। সো 4টা কার্বন, এখানে হাইড্রোজেন কয়টা দেখো 3 আর 2 5 আর 2 7 আর 3 10। তার মানে হচ্ছে কি 4, তাহলে জিনিসটার সংকেত কি, এটা আমাদের হচ্ছে আণবিক সংকেত কি, আণবিক সংকেত হচ্ছে C4, আণবিক সংকেত হচ্ছে কত এখানে যে C4, আণবিক সংকেত হচ্ছে C4 আর H কত H10। সো C4H10 এটা এদের দুইজনেরই কিন্তু কি আণবিক সংকেত, এটারও এবং এটারও, কিন্তু দেখো এদের গঠনে কিন্তু ভিন্নতা আছে, দেখেই বুঝতে পারছো। এই জন্য এটা গাঠনিক সমাণু, কিন্তু গাঠনিক সমাণুর মধ্যে কোন ভাগে পড়ে এটা পড়ে হচ্ছে আমাদের শিকল সমাণুর মধ্যে। কেন? কারণ আমরা এখানে সংজ্ঞাতে জানি একই আণবিক সংকেত কিন্তু কার্বন শিকলে যদি ভিন্নতা থাকে, খেয়াল করে দেখো এখানে কার্বন শিকলে কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, কিন্তু এখানে কার্বন শিকলে কয়টা কার্বন আছে, 3টা আছে, আর একটা পার্শ্ব শিকল আকারে আছে। সেরকম পার্শ্ব শিকল দেখেই তুমি চিনতে পারবা যে এটা হচ্ছে কি শিকল সমাণু। তো তুমি জাস্ট আইডিয়াটুকু রাখো, তুমি যেন অ্যাটলিস্ট এতটুকু দেখে বলতে পারো আচ্ছা এখানে কার্বন শিকল এবং কার্বন শিকলে শুধুমাত্র ভিন্নতা রয়েছে, আর কোনো জায়গায় ভিন্নতা নাই, তার মানে এটা হচ্ছে পরস্পরের শিকল সমাণু। জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। আর এরপরে আমরা আসি হচ্ছে অবস্থান সমাণু। অবস্থান সমাণুটা কি? অবস্থান সমাণু হচ্ছে যে একযোজী কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা। তার মানে এখানে যে কার্যকরী মূলকটা যুক্ত থাকবে, এই কার্যকরী মূলকটা বিভিন্ন পজিশনে বিভিন্ন অবস্থানে যুক্ত থাকলে তখন তারা পরস্পরের সমানু হয়ে যায়। যেমন তুমি এখানে খেয়াল করো, এখানে যে অ্যামিনো মূলকটা আছে NH2, এটা দেখো 1 নম্বর কার্বনে যুক্ত আছে, কিন্তু এক্ষেত্রে দেখো তুমি 1 2 নম্বর কার্বনে যুক্ত আছে। তার মানে কার্যকরী মূলকটা বিভিন্ন অবস্থানে বসলে ধর্মটা বিভিন্ন রকম হতে পারে। এই জন্য আমরা দেখি পরস্পরের কি বলবো অবস্থান সমাণু। কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন জায়গায় থাকার কারণে যেই সমাণু দেখা যায়, কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন জায়গায় হওয়ার কারণে যেই সমাণু দেখা যায় তাকে আমরা বলি অবস্থান সমাণু। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কার্যকরী মূলক হলেও সেটা হবে একযোজী কার্যকরী মূলক, কারণ এরকম আরও একটা আছে যেটা হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হলে তখন তাকে আমরা অবস্থান সমাণু বলি না, অন্য একটা নাম দিই। নেক্সটে আমরা সেটা শিখব। তার আগে তুমি এইটা একটু খেয়াল করে মনে রাখো যে একযোজী কার্যকরী মূলকের অবস্থান যদি বিভিন্ন কার্বনে তুমি দাও, তাহলে তখন যে সমাণু পাবা তখন তাকে বলো পরস্পরের কি সমাণু অবস্থান সমাণু। এখানে তুমি আরেকবার খেয়াল করো, এখানে দেখো কার্যকরী মূলকটা যেই কার্বনে আছে 1 নম্বর কার্বনে আছে, কিন্তু এখানে কার্যকরী মূলকটা কিন্তু ভিন্ন একটা কার্বনে আছে। তার মানে কার্যকরী মূলকের ভিন্নতা আছে, মানে কার্যকরী মূলকের ভিন্নতা বলতে অবস্থানের ভিন্নতা আছে, কার্যকরী মূলকটা ভিন্ন অবস্থানে বসছে, এই কারণে সমাণু দেখা গেছে। তবে অবশ্যই কার্যকরী মূলকটা হবে একযোজী কার্যকরী মূলক। একযোজী মানে কি, যোজনী এক, যেমন OH NH2X, মানে হ্যালোজেন টাইপের যে কোনো কিছু বা এরকম মিথাইল টাইপের যে কোনো কিছু। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। আশা করি এখান থেকে আমরা বুঝতে পেরেছি। দেখো তুমি এখানে কার্বন শিকলে কি ভিন্নতা আছে? না, কার্বন শিকলে 1 2 3 4 1 2 3 4 কার্বন শিকলে কোনো ভিন্নতা নাই, তবে এখানে শিকল সমান এটা না। ওকে, আমরা আশা করি পুরো আইডিয়াটুকু আমাদের ক্লিয়ার। এরপরে খেয়াল করো কার্যকরী মূলক সমাণু। তার মানে এখানে কি ঘটবে যে একেবারে কার্যকরী মূলকেরই ভিন্নতা থাকবে, যে তোমার একই আণবিক সংকেত, খেয়াল করো একই আণবিক সংকেত কিন্তু 2টা গাঠনিক সংকেত। খেয়াল করে দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মাঝখানে ও আছে, সো এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে ইথার। যদি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের কি ইথারের ও, আর দুই পাশে কি আছে আমাদের দেখো আর মূলক আছে ROR, এটা হচ্ছে ইথার গ্রুপ। আর এখানে দেখো এই সেম জিনিসটাকে আমরা লিখছি কিভাবে, দেখো লেখা আছে এখানে OH, তার মানে এখানে কি অ্যালকোহল। তার মানে সরাসরি দেখো এখানে যে কার্যকরী মূলকটাই ভিন্ন, আণবিক সংকেত একই কিন্তু এখানে একটা কার্যকরী মূলক, এখানে ভিন্ন কার্যকরী মূলকের একটা জিনিস। সো যখন সরাসরি কার্যকরী মূলকের ভিন্নতা থাকবে তখন বলবো আমরা কার্যকরী মূলক সমাণু। খুবই সিম্পল, কার্যকরী মূলক যদি চেঞ্জ হয় তখন আমরা বলবো কার্যকরী মূলক সমাণু। তবে এই যে একটা জিনিস লিখলাম আমি, দেখো তোমার পরীক্ষায় মাঝে মাঝে এই জিনিসটা একটু কাজে লাগবে, আমি স্টার করে দিচ্ছি এই জিনিসটা একটু। তোমার পরীক্ষায় এভাবে করে তোমাকে বলবে আসলে যে C4H10O, তখন বলবে A আর B দুইটা সমাণু, তখন তোমাকে চিন্তা করতে হবে আচ্ছা তাহলে এখান থেকে আমি কী সমাণু লিখতে পারি, কারণ ওই সমাণুটা না লিখতে পারলে তখন তুমি আসলে পরবর্তী উত্তর করতে পারবা না আবার। সো তখন তুমি একটু খেয়াল রাখবা C4H10O এই জাতীয় জিনিস থাকলে তুমি ইথার লিখবা নাকি অ্যালকোহল লিখবা, এটা তুমি বুঝবা কীভাবে যে এইটা থেকে, খুব সহজে বুঝবা কীভাবে যে এটা থেকে এইটা এবং এটা লেখা যায় এবং দুটো পরস্পরের সমান, বুঝবা কীভাবে। এই জন্য তুমি এই যে নিচের দুইটা জিনিস তুমি একটু মনে রাখবা, এই নিচের দুইটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। একটা দেখো এখানে কি আছে আমাদের,
CnH2n+2O, মানে এরকম n এর মান যা তার ডাবল এবং তার সাথে 2 যোগ CnH2n যোগ 2, তার মানে C4 হলে H10 সাথে যদি O থাকে, এমন যদি হয় তাহলে বুঝবা সেক্ষেত্রে পরস্পরের যে কার্যকরী মূলক সমান হবে সেটা লিখবো কিভাবে, একটা হবে অ্যালকোহল একটা হবে ইথার। দেখো একটা হচ্ছে অ্যালকোহল একটা হচ্ছে ইথার, খুব সহজে বোঝা যায় তাহলে। সো C4H10O, তো তখন তুমি সহজেই বুঝবে একটা হবে 4 কার্বন আছে, 4 কার্বনের একটা ইথার আর 4 কার্বনের একটা অ্যালকোহল, লিখলেই পরস্পরের সমানও হয়ে যাবে। এবং একইভাবে যদি কখন তুমি এরকম দেখো CnH2nO অর্থাৎ C4H8O, তখন তুমি বুঝবা একটা হবে অ্যালডিহাইড একটা হবে কিটোন। যদি মনে করো 4 কার্বন থাকে, 4 কার্বনের অ্যালডিহাইড 4 কার্বনের কিটোন, তুমি এভাবে করে চাইলে লিখতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার একটা জিনিস গেল। আশা করি তুমি এই জিনিসটা একটু খেয়াল রাখবা, প্রশ্নে যখন উদ্দীপকে আসবে আমরা অ্যাপ্লাই করে দেখাবো, সমস্যা নেই। তো তুমি আপাতত মনে রাখো কার্যকরী মূলকই যদি ভিন্ন হয়, কার্যকরী মূলকও যদি চেঞ্জ হয়ে যায়, ইথার এখানে অ্যালকোহল ভিন্ন, কার্যকরী মূলকই ভিন্ন হয়ে গেছে, তখন তাদের কি সমান তো বলবোই, তখন আমরা বলবো কার্যকরী মূলক সমান। তো আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, খুব সুন্দর করে তুমি মনে রাখতে পারবা। লাস্ট একটা জিনিস আমাদের আছে এখানে, সেটা হচ্ছে মেটামারিজম। ওই যে আমরা বলতেছিলাম যে কার্যকরী মূলকটা যদি বিভিন্ন পজিশনে থাকে তাইলে অবস্থান সমানও হয়, তবে সেটা যদি একযোজী কার্যকরী মূলক না হয়ে দ্বিযোজী কার্যকরী মূলক হয়। একটা দ্বিযোজী কার্যকরী মূলক যদি একটা কার্বনে না থাকে, এক কার্বনে থাকে, আর অন্যটা যদি 3 নম্বর কার্বনে থাকে, তাই দেখো অবস্থানের ভিন্নতা, কার্যকরী মূলক এক জায়গায় বসছে 1 নম্বর কার্বনে আর এক জায়গায় বসছে 3 নম্বর কার্বনে, তাহলে এই যে অবস্থানের ভিন্নতা, তবে এটা কি ঘটছে, দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা। সো যেহেতু অবস্থানের ভিন্নতা, সো এটাকে আমরা কিন্তু অবস্থান সমানও বলতেই পারি। হ্যাঁ, এটাকে আসলেই বলা যায় যে এই যে মেটামারিজমের কথা বলছি, এটা এক ধরনের অবস্থান সমানও, কারণ দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থানটা বিভিন্ন জায়গায় বসতে পারে, বিভিন্ন জায়গায় বসলে সমানও হয়। সো অবস্থানের তো ভিন্নতা হয়েছে, তাহলে অবস্থান সমানও, তবে এটা স্পেশাল অবস্থান সমানও, কারণ দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থান সমানও। তো যখন দ্বিযোজী কার্যকরী মূলকটা বিভিন্ন অবস্থানে বসে, তখন সমানুটাকে আমরা স্পেশালি অবস্থান সমানু না বলে সরাসরি বলে হচ্ছে মেটামারিজম। হ্যাঁ, তো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ দ্বিযোজী কার্যক্রম অবস্থান ভিন্ন থাকলে, যেমন উদাহরণটা দেখো দ্বিযোজী কার্যক্রমূলক কারা হতে পারে, যেমন হচ্ছে এখানে ও মূলক বা হচ্ছে CO মূলক, NH মূলক, ইটিসি এরকম। সো এটা এক ধরনের অবস্থান সমান মাত্রই বলছিলাম, এবং মূলকের 2 হাতে কার্বন সংখ্যা ভিন্নতা থাকবে। এক্সাম্পল তুমি একটু খেয়াল করো, দেখো এখানে দেখো CO মূলকটা আছে, CO কি দ্বিযোজী কার্যকরী মূলক। দেখো এখানে আছে কয় নাম্বার কার্বনে, দেখো 1 নাম্বার 2 নাম্বার, সো 1 নাম্বার কার্বনের সাথে কিন্তু যুক্ত আছে। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে দেখে নাও, এটা কি 1 নাম্বার 2 নাম্বার কার্বন যুক্ত আছে, তাহলে বুঝতেই পারছো যে এই অবস্থানটাকে এখানে ছিল এখন এখানে চলে আসছে। সো কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা, তাহলে সেটাকে অবস্থান সমানও বলতে পারি, তবে স্পেশালি আমরা এখন বলবো মেটামারিজম, কারণ এটা দ্বিযোজী কার্যকরী মূলক। আর একটা জিনিস খেয়াল করো যে এই কার্যকরী মূলকের 2 পাশে কার্বন সংখ্যা দেখো, এইটা এবং এটার ক্ষেত্রে দেখো এক পাশে 3টা এক পাশে 1টা, আর এটার ক্ষেত্রে কি 2টা 2টা। সো এক পাশে 3টা এক পাশে 2টা, সো কি ভিন্নতা আছে। সো দেখো এই কথাটাই সেটা বোঝায়, মূলকের 2 হাতে কার্বন সংখ্যা ভিন্নতা থাকবে, মানে এদের 2 জনের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এমন না যে এখানে 2টা এখানে 2টা, ভিন্নতা তো নাই, এটার কথা বলা হয়নি, বলা হয়েছে এটার সাথে এটার ভিন্নতা থাকবে, এটার এক পাশে 1টা এটার এক পাশে 2টা, সো ভিন্নতা তো আছেই, এভাবে আর কি। হ্যাঁ, সো এটাকে আমরা বলি অবস্থান, স্পেশালি অবস্থান সমানুটাকে আমি স্পেশালি বলছি কি মেটামারিজম। তাহলে কার্যকরী মূলক, তবে দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা হলে বলি মেটামারিজম, আর একযোজী কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা হলে বলি শুধুমাত্র অবস্থান সমানতা, এটাও অবস্থান সমানতা বলা যায়। আরেকটা স্পেশাল যেটা পরীক্ষাতে আমাদের আসে হচ্ছে টটোমারিজম। হ্যাঁ, এটি কিন্তু আমাদের সৃজনশীলে মাঝে মাঝে কিন্তু লিখতে বলে টটোমারিজম। তো প্রথম কথা মনে রাখবে, এটা হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থা। একটা গতিশীল সাম্যাবস্থা, এরকম অনেকগুলো সাম্যাবস্থা হতে পারে, যেমন আমাদের সবচেয়ে প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে কিটো ইনল সাম্যাবস্থাটা। তার মানে কি, মানে হচ্ছে কিটো, এটা এমন ধরনের একটা যৌগ তুমি এরকম দেখবা, যেমন হচ্ছে কিটোন এবং ইনলের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে কিটোন থাকলে, মনে করো এই কিটোনটা আছে, এই কিটোনটা একটু পরে দেখা যাবে এরকম কি হয়ে গেছে, ইনল হয়ে গেছে। ইনল মানে কি দেখো, এই যে অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, ইনঅল একত্রে বলা হচ্ছে ইনল। সো এরকম কিটোন থাকলে কিটোন থেকে ইনল হয়ে যেতে পারে, বা ইনল থেকে আবার কিটোন হয়ে যেতে পারে। দেখো এটা আমরা কি দেখাচ্ছি এখানে, যে উভমুখী চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এটা একবার এটাতে রূপান্তরিত হয়, এটা আবার এটাতে রূপান্তরিত হয়, মানে গতিশীল সাম্য অবস্থা, গতিশীল অবস্থায় এটা চলতে থাকে আর কি। সো দুজনই পরস্পরের সমানও, কখনো এরকম পাওয়া যায়, এটাকেই কখনো এভাবে পাওয়া যায়, এটাকে আবার কখনো এভাবে পাওয়া যায়, জিনিসটা এভাবেই কাজ করে। এখন বলে একটা গতিশীল সাম্যাবস্থা, সেটা কিন্তু পরীক্ষা আসে ব্যাখ্যা করতে বলে। এখন মনে করো তোমার পরীক্ষা এখান থেকে প্রশ্নটা কীভাবে আসে, তোমাকে এরকম একটা যৌগ দিয়ে বলবে
এটার হচ্ছে টটোমারিজম ব্যাখ্যা করো। তোমাকে প্রশ্নে কি বলবে, যেমন তোমাকে বললো কি যে এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি তোমাকে এখানে বক্স করে দিচ্ছি এবং তোমাকে আমি জিনিসটা বুঝাই দিই, তোমার অসুবিধা হবে। সাপোজ তোমাকে প্রশ্নে কি বলবে, এই যে এই যৌগটা, সাপোজ এটা হচ্ছে এ একটা যৌগ, তোমাকে বলবে এই যৌগটির, তোমাকে বলবে কি পরীক্ষায় এই প্রশ্নগুলা, যে এই যৌগটির হ্যাঁ টটোমারিজম ব্যাখ্যা করো, এই যৌগটির টটোমারিজম, এই যৌগটির টটোমারিজম ব্যাখ্যা করো। তোমাকে পরীক্ষায় বলবে এই যৌগটির টটোমারিজম ব্যাখ্যা করো। তো যখন তুমি ব্যাখ্যা করবা কীভাবে, তুমি বলবা যে এই যৌগের টটোমারিজম, তুমি বলবা টটোমারিজম কাকে বলে, হ্যাঁ সংজ্ঞাটা আরেকটু সুন্দরভাবে বই থেকে চাইলে দেখতেই পারো, সমস্যা নাই। সো বই থেকে একবার দেখে রাখলা। তখন তুমি কি বলবা, টটোমারিজম কাকে বলতে পারে, বলবা কি এটা একটা গতিশীল সাম্যাবস্থা, সেটা কিটোন দেখা যাচ্ছে একটা। সো কিটোন এবং ইনলের মধ্যে গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে আমরা জানি। সো এই কিটোনটা ইনল হইলে কীরকম হবে, সেই বিক্রিয়াটা মানে সেই জাস্ট বিক্রিয়া বলতে লাইনটা খালি দেখাই দিবা যে এটা কিটোন আছে, তাহলে ইনল হইলে কীরকম হবে এবং এদের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করবে, অর্থাৎ এটা হচ্ছে কিটোন ইনল সাম্যাবস্থা দেখাবে। হয়ে গেল গতিশীল সাম্যাবস্থা অর্থাৎ টটোমারিজম। লিখবা কীভাবে সেটা খেয়াল করো, পরীক্ষায় তো হুবহু এটা নাও থাকতে পারে, ভিন্ন রকম থাকতেই পারে। তখন তুমি কি করবা, তখন এই দেখো এখান থেকে এইটা যেভাবে লিখছি এখান থেকে সেটাভাবে লিখবো, লেখার সিস্টেমটা এবার শিখে নাও। কী করবা, দেখো আমরা যখন এই কাজটা করছি এখানে সি ডাবল বন্ড ও ছিল, সি ডাবল বন্ড ও ছিল, এই ডাবল বন্ডের মধ্যে দেখো যেখানে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডটা ভেঙে আমরা এখানে একটা এইচ বসাইছি। এইচটা আসছে কার কাছ থেকে, এইচটা আসছে হচ্ছে এই যে যেখানে সিও মূলকটা ছিল ঠিক তার পাশে যে কার্বন সেখানকার হাইড্রোজেনের যে কোনো এক জায়গা থেকে আসছে। আর যে জায়গা থেকে হাইড্রোজেনটা আসবে, হ্যাঁ যেদিকে হাইড্রোজেন সেদিকে হাইড্রোজেনটা কমে গেল, আর সেখানে আমাদের এই পাই বন্ডটা শিফট করবে, মানে এখানে কি হবে ডাবল বন্ড তৈরি হবে। যেমন খেয়াল করে দেখো, আমরা এই উদাহরণটা খেয়াল করি, দেখো এখানে দেখো এখান থেকে যদি হাইড্রোজেনটা এখানে আসছে তাহলে এখানকার ডাবল বন্ড এখন এখানে চলে আসছে, এতটুকুই তোমাকে লিখতে হবে। এখানেও সেম। কিন্তু আর একটা প্রশ্ন তোমার মনে জাগতে পারে, তাহলে আমি কি ইচ্ছা মতো যে কোনো এক জায়গা থেকে হাইড্রোজেন নিলেই হবে? উত্তর হচ্ছে হ্যাঁ নিলে হবে, তবে তুমি যদি কখনো দেখো যে যেখানে কার্যকরী মূলকটা আছে তার দুই পাশে যে কার্বন হ্যাঁ এবং হাইড্রোজেন আছে, যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে তুমি নিবা। যেমন এইটার উদাহরণের ক্ষেত্রে তুমি খেয়াল করো CH3 CH2 CO CH3, তোমাকে বলছে এটা কিটোন ইনল সাম্যাবস্থা দেখাও। তুমি এটাকে ইনলটা দেখাবা কীভাবে, কার্যকরী মূলক আছে এখানকার এই ডাবল বন্ডটা ভাঙবে এবং কোথা থেকে হাইড্রোজেনটা আসবে, কোন পাশে হাইড্রোজেন কম, এখানে হাইড্রোজেন কম আছে। সো এখান থেকে তুমি কি করবা, হাইড্রোজেনটা ওখানে দিবা, একটা হাইড্রোজেন এখানে কমে যাবে, এখানে হাইড্রোজেন এখানে চলে আসবে আর ডাবল বন্ডটা এখানে চলে আসবে। তাহলে আমরা লিখবো কীভাবে, আসলে লিখে ফেলি। তাহলে এখানে যদি লিখবো হচ্ছে এরকম মধ্যে কী আছে দেখো, এখানে CH3, এটা নর্মালি লিখে ফেলি আমরা CH3। আর কি বলছিলাম এখানে হাইড্রোজেন কম, তাহলে একটা হাইড্রোজেন আরও একটা কমে যাবে, কমে এখানে আসবে। তাহলে এখানে ছিল আগে CH2, এখন CH2 হবে না, এখন CH হবে, কারণ একটা হাইড্রোজেন চলে গেছে। আর এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের সেই কার্বনটা ছিল, এই কার্বনের সাথে আগে ডাবল বন্ড দিয়ে ও ছিল, তো এখন OH হবে, এইচটা কিন্তু এখানে চলে আসছে। আর এখানে দেখো লাস্টে কি ছিল আমাদের, লাস্টে যা ছিল তাই লিখে দিব। তবে আর একটা কাজ বাকি আছে, কি বলছিলাম, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে গেছে তাহলে এখানকার ডাবল বন্ডটা এখানে শিফট করবে, তার মানে এখানে ডাবল বন্ডটা হবে। এতটুকু জিনিস তুমি লিখতে পারলে হয়ে গেল। এইটা হচ্ছে দেখো আমাদের কিটোন, এটা হচ্ছে ইনল, হ্যাঁ এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা ইনল, হ্যাঁ এটা হচ্ছে ইনল। সো কিটোন এবং হচ্ছে ইনল এদের মধ্যে কি গতিশীল সাম্যাবস্থা। সো কিটো ইনল, এটা বলি আমরা কিটোন এবং ইনলের সাম্যাবস্থা। দ্যাটস ইট। কি বলছি, যেখানে ডাবল বন্ডটা থাকবে তার আশেপাশে দেখবা কোথায় হাইড্রোজেন কম, এখানে হাইড্রোজেন কম, সো এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যাবে এবং এখানে ডাবল বন্ড হয়ে যাবে, শেষ। দেখো এখানে ডাবল বন্ড দিয়ে দিচ্ছি আমরা, এখানে হাইড্রোজেন চলে গেছে, তুমি খুব সহজেই লিখতে পারবা। সো হয়ে গেল তোমার ব্যাখ্যাটা, যে কীভাবে তুমি এটা করতে পারো, এই ব্যাখ্যাটা হয়ে গেল। তুমি জাস্ট এটা লিখবা, লিখে তোমার এতটুকু কাজ করলেই হয়ে যাবে, এই যোগটার টটোমারিজম ব্যাখ্যা করা হয়ে গেল। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো যে পরীক্ষায় কীভাবে আসতে পারে এখান থেকে টটোমারিজমের জিনিসটা। এবার আমরা দেখবো হচ্ছে এই টটোমারিজম মেটামারিজম সবগুলো আমরা দেখে ফেললাম। এবার আমরা চলো দেখে ফেলতে, আপনি জিনিসগুলো খেয়াল রেখো কোনটা কী ছিল। এক লাইনে সামারি করে দিই, যদি কার্বন শিকলের ভিন্নতা থাকে, শিকল সমাণু যদি কি হয়, এই যে কার্বন আমাদের হচ্ছে কার্বন শিকলটা আছে এবং সেই শিকলে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতাটা হয়, তবে সে যদি একযোজী কার্যকরী মূলক হয়, একযোজী কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা, কেউ 1 নম্বরে আছে বা অন্য একটা ক্ষেত্রে 2 নম্বরে আছে। সো কার্যকরী মূলকের অবস্থান যদি ভিন্ন জায়গা হয়, অবস্থান সমানও। তবে সেটা যদি একযোজী কার্যকরী মূলক না হয়, দ্বিযোজী কার্যকরী মূলক হয়, যেমন হচ্ছে CO বা O, সেরকম দ্বিযোজী কার্যকরী মূলক যদি ভিন্ন জায়গায় অবস্থান করে, তখন সেটাকে আমরা স্পেশালি অবস্থান না বলে স্পেশালি বলি মেটামারিজম। আরেকটা কি কার্যকরী মূলক, যদি কার্যকরী মূলকই ভিন্ন থাকে, একটার মধ্যে O মূলক আছে আরটার মধ্যে মনে করো OH মূলক আছে, কার্যকরী মূলকই ভিন্ন, তাহলে কার্যকরী মূলকই ভিন্ন থাকলে আমরা বলবো কার্যকরী মূলক সমাণু। আর যদি এরকম একটু আগে যেটা দেখলাম যে গতিশীল সাম্যাবস্থা, কিটোন এবং ইনলের মধ্যে আমরা গতিশীল সাম্যাবস্থা দেখা যায়, তখন সেটাকে বলবো আমরা স্পেশালি টটোমারিজম। সুন্দরভাবে কিন্তু সামারি করে দিলাম
এবার চলো আমরা দেখি বলি স্টেরিও সমাণু। এই স্টেরিও সমাণুতার মধ্যে কয় ধরনের সমাণু পড়তে হবে? একটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমাণু, একটা হচ্ছে আলোক সমাণু। পরীক্ষায় মাঝে মাঝে বলবে যে এই উদ্দীপকের এই যৌগটি কি স্টেরিও সমাণুতা দেখায়? তুমি তখন বলবো যে হ্যাঁ দেখায় বা দেখায় না, এটা শর্ত সাপেক্ষে তোমাকে বলতে হবে। এবং সেখানে তুমি খেয়াল করবা স্টেরিও মানে কিন্তু জ্যামিতিক এবং আলোক দুইটাকেই বোঝাচ্ছে। কখনো কখনো হতে পারে যে হ্যাঁ সে জ্যামিতিক দেখাচ্ছে কিন্তু আলোক দেখাচ্ছে না, এমন হতেই পারে। তখন সেক্ষেত্রে তুমি সেভাবে উত্তর করবা, সেই প্রশ্নগুলো আমরা দেখলে বুঝতে পারবো। স্টেরিওর মধ্যে তাহলে কী কী আছে আমাদের? জ্যামিতিক এবং আলোক সমাণু। এবার খেয়াল করো যে এই স্টেরিওর মধ্যে জ্যামিতিক সমাণুর কথা আমি বলছিলাম, কখন জ্যামিতিক সমাণু দেখাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা বলছিলাম যে আমরা যা পড়ছি এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জ্যামিতিক সমাণু। পরীক্ষায় যদি তোমার 4 মার্কস আসে এখান থেকে, তাহলে এই যে এই জায়গাটা থেকে আসবে। তো ভালো মতো একটু শুনে রাখো, খুবই সহজ কিন্তু জিনিসটা, যে কখন জ্যামিতিক সমাণু দেখা যাবে। জ্যামিতিক সমাণু মানেটা কি? জ্যামিতিক সমাণু মানে হচ্ছে কখনো কখনো তুমি দেখবা যে আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত এক। যেমন সাপোজ আমি লিখলাম, মনে করো এরকমভাবে লিখলাম যে এখানে আছে মনে করো এইচ, এখানে লিখলাম হচ্ছে CH3, এখানে লিখলাম হচ্ছে এইচ, এখানে লিখলাম হচ্ছে CH3। তুমি জাস্ট আগে দেখো, তোমার কোনো কিছু বুঝতে হবে না, তুমি জাস্ট এমনি একবার তাকাও দেখো আর কি। এখানে লিখলাম মনে করো যে হচ্ছে CH3, এখানে লিখলাম হচ্ছে এইচ। এবার এক্ষেত্রে কী করছি দেখো, এখানে এইচ আছে, এখানে CH3 আছে। তুমি দেখো এই দুইটার মধ্যে বেসিক্যালি ভিন্নতা কোথায়? হ্যাঁ, এই দুইটা যৌগের মধ্যে এই খেয়াল করে দেখো এখানে আসলে বেসিক্যালি ভিন্নতা কোথায়, আমি একটু সরাই দিচ্ছি। হ্যাঁ, সো এই দুইটা জায়গার মধ্যে আসলে ভিন্নতা কোথায় তুমি একটু খেয়াল করলে বুঝতে পারো। দেখো এই দুইটা যৌগের মধ্যে ভিন্নতা কোথায়, দেখো আমি একটু আরও নিচে নামাই দিচ্ছি। এই যে এইটা এবং এটার মধ্যে ভিন্নতা কোথায় তুমি একটু খেয়াল করো। কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে আছে এইচ, এক হাতে CH3, এক হাতে এইচ, এক হাতে CH3, এক হাতে এইচ CH3, এক হাতে এইচ CH3। তার মানে আণবিক সংকেত যা, গাঠনিক সংকেত তা। তবে ভিন্নতা আছে ওয়ারিয়েন্টেশনে। দেখো এই কার্বনের এই CH3টার নিচে না থেকে উপরে আছে, হ্যাঁ, আর এখানে কি আছে দেখো নিচে আছে। এই যে সামান্য ভিন্নতাটুকু অবস্থানের মানে কি ভিন্নতা, যে ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতা, ওয়ারিয়েন্টেশনের ভিন্নতা। এই ভিন্নতার কারণেও দেখা যায় কি এদের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে সিস এবং এটা হচ্ছে ট্রান্স। এই সিস এবং এই ট্রান্স এই যৌগগুলোর মধ্যে দেখা যায় বৈশিষ্ট্যের ভিন্নতা হয়, যে কারো স্ফুটনাঙ্ক বেশি, কারো স্ফুটনাঙ্ক কম, সামান্য এই ত্রিমাত্রিক দিকবিন্যাসের কারণে। সো এরকম সমাণু যাদের মধ্যে দেখা যায় যে এরকম ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতাটা দেখা যায় কিন্তু আণবিক গাঠনিক সংকেত সব সেম, তাদেরকে আমরা বলি হচ্ছে জ্যামিতিক সমাণু। বুঝতে পারলাম? তো এরকম হলেও হবে। ওই যে সিস ট্রান্সের কথা বললাম, ভয়ের কিছু নেই, আমরা সেগুলো শিখবো, সেটা আমি আপাতত মুছে দিচ্ছি মনে করো। হ্যাঁ, তো তুমি বুঝলা জ্যামিতিক সমাণু কি, যেরকম আণবিক সংকেত গাঠনিক সংকেত সবই এক হবে, তবে কি হবে যেখানে একটা ত্রিমাত্রিক দিক বিন্যাসের একটা ভিন্নতা থাকবে। ঠিক আছে, এবার আমরা খেয়াল করে আসো যে হচ্ছে এই জ্যামিতিক সমাণু হওয়ার শর্ত কি। শর্ত হচ্ছে কারাই জ্যামিতিক সমাণু দেখাবে, যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা চাক্রিক যৌগ হতে হবে। যদি আমাদের এই ত্রিমাত্রিক সমাণু হতে আমাদের জ্যামিতিক সমাণু দেখাইতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন বা হচ্ছে চাক্রিক যৌগ হতে হবে। এই দুইটার ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ ডাবল বন্ড থাকতে হবে বা চাক্রিক যৌগ হতে হবে। চাক্রিক যৌগ মানে কি? চাক্রিক যৌগ মানে হচ্ছে মনে করো অনেকটা এরকম আর কি। হ্যাঁ, আর চাক্রিক যৌগ মানে কি? মনে করো অনেকটা এরকম, যে এখানে মনে করো এরকম জিনিস আছে, মনে করো এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে আমাদের এইচ। হ্যাঁ, আর এখানে সব কিন্তু কার্বন আছে, এই প্রত্যেকটা পয়েন্ট মানে কি কার্বন, এখানে আমাদের কার্বন, এখানে আমাদের কার্বন আসলে। সো এরকম চাক্রিক যৌগ যদি কখনো থাকে, এরকম চাক্রিক যৌগ অথবা হচ্ছে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে, সেক্ষেত্রে অ্যালকিন থাকলে, সেক্ষেত্রে আমরা কি হবে বলবো যে হ্যাঁ জ্যামিতিক সমাণু দেখাতে পারে। নট শিওর যে দেখাবেই, দেখাতে পারে, কারণ আরও একটা শর্ত আছে, বা এটাকে আমরা বলি কি, যে ক্ষেত্রে যে কার্বনের এদের মধ্যে কি হয় যে মুক্ত আবর্তন সম্ভব হয় না, যে ক্ষেত্রে এই কার্বনের কি মুক্ত আবর্তন সম্ভব হয় না। কাদের সম্ভব হয় না? এই দ্বিবন্ধন এবং চাক্রিক যৌগ এদের সম্ভব হয় না। ত্রিবন্ধনেরও মানে হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব হয় না, তবে ত্রিবন্ধন কিন্তু এই আমাদের জ্যামিতিক সমাণু কিন্তু প্রদর্শন করে না, শুধুমাত্র প্রদর্শন করে দুইজন, একটা হচ্ছে ডাবল বন্ড, একটা হচ্ছে চাক্রিক। এরা হচ্ছে কি চাক্রিক যৌগ, এরকম চাক্রিক যৌগ বা হচ্ছে কি ডাবল বন্ড, এরাই হচ্ছে শুধুমাত্র চাক্রিক যৌগ। আর হচ্ছে ডাবল বন্ড টাইপের জিনিসপাতিগুলো তারা কি করে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ডাবল বন্ড তো আমরা চিনি। সো চাক্রিক এবং হচ্ছে এটা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হচ্ছে দেখো, দ্বিবন্ধন বা চাক্রিক যৌগের একটি কার্বনে দুটি মূলক একই হওয়া যাবে না। অর্থাৎ তুমি খেয়াল করো, মনে করো এক্ষেত্রে কি লিখলাম, এই যে চাক্রিক একটা যৌগ আছে আমাদের, এই চাক্রিক যৌগ আছে। চাক্রিক যৌগ মানে কি? এখানে তো কার্বন আছে, তাই না? এই চাক্রিক যৌগের কিন্তু কার্বন আছে। একটা কার্বনের দুইটা হাতে দুইটা মূলক সেম হওয়া যাবে না। এটা CH3, তুমি এখানেও এটা এইচ, এটাও এইচ দিয়ে দিলা, তাহলে বলবো যে না জ্যামিতিক সমাণু সম্ভব নয়। এমন যদি হয় চাক্রিক তারপরেও জ্যামিতিক সমাণু সম্ভব নয়, কারণ কি
কার্বনের এক হাতে দুইটা মূলক সেম হয়ে গেছে, দুইটা মূলক সেম হওয়া যাবে না। আবার দেখো এখানে ভিন্নতা আছে, একটা এইচ একটা CH3, এখানে সেম থাক ডাজেন্ট ম্যাটার, কিন্তু এক হাতে কার্বনের এই যে কার্বনের একটা কার্বনের দুই হাতে সেম সেম হওয়া যাবে না। এটা CH3, এটাও যদি CH3 হয় তাহলে হবে না। মানে অ্যাটলিস্ট তোমাকে দুই জায়গার মধ্যে ভিন্নতা থাকতে হবে। যদি মনে করো এখানে ভিন্নতা আছে কিন্তু এখানে মিলে গেছে, তাও হবে না। মানে সব জায়গায় ভিন্নতা থাকতে হবে। এখানে এইচ আছে কিন্তু এখানে মনে করো আসছে যে CH3, এখন ঠিক আছে এখানে মিল থাকুক, এই CH3 সমস্যা নেই। মেন নিয়মটা তাহলে কি দেখো, দ্বিবন্ধন বা চাকরিক যোগের একটি কার্বনের দুইটি হাতে মূলকগুলো ভিন্ন হতে হবে, মাস্ট। একটি কার্বনের দুইটি হাতে মূলক সেম হওয়া যাবে না, ওকে, ভিন্ন হতে হবে। সো এটাকে আমরা কিভাবে বলতে পারি, অর্থাৎ আর কিভাবে লেখা থাকতে পারে, বই এভাবে লেখা থাকে। অর্থাৎ দেখো ডাবল বন্ডের ক্ষেত্রে কি CC, দেখো আমি কি করলাম C আর C ডাবল বন্ড নিলাম, এক হাতে কি আছে, এক হাতে A আছে আর এক হাতে B আছে, এখানকার AB মানে কি এক হাতে A এক হাতে B। তার মানে দেখো তো এরা কি সেম সেম হয়েছে, না সেম হয় না, AB ভিন্ন জিনিস লিখে দিয়েছি, এখানে A আর B কিন্তু সেম না, ভিন্ন। আবার এখানে খেয়াল করো, এখানে AB, এখানে A, এখানে B, ভিন্ন। তার মানে যেহেতু এখানে ভিন্ন জিনিস আছে, তার মানে হ্যাঁ জ্যামিতিক সমন্বয় প্রদর্শন হবে। কারণ কি এখানে দেখো একটা কার্বনের দুই হাতে সেম জিনিস নাই। আবার যদি এরকম না হয়, এরকম হয়, এটা আমাদের এক নাম্বারটা। আর দুই নাম্বারটা আমাদের কি, দুই নাম্বারটা আমরা এভাবে লিখতে পারি, এই দুই নাম্বারটা যে কার্বন এখানে ডাবল বন্ড, খেয়াল করো এক হাতে আছে A আর এক হাতে D, আর এক হাতে আছে কি, আর এক হাতে আছে আমাদের AB, হ্যাঁ, এবং যেখানে আমরা বলছি ABD কিন্তু সেম আলাদা আলাদা জিনিস, সেম না। দেখো এবার তো ঠিক আছে, একটা কার্বনের দুই হাতে কি সেম জিনিস আছে, নাই, AD আলাদা, ওকে। একটা কার্বনের দুই হাতে কি সেম জিনিস আছে, না, আলাদা, AB, ওকে, কোন সমস্যা নাই। তার মানে এটাও জ্যামিতিক সমন্বয় দেখাবে। তো এই হচ্ছে জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, শর্তগুলো তোমাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের যে এক নাম্বারের জিনিসটুকু, আমরা এখানে এক নম্বর জিনিসটুকু দেখা রাখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুই নাম্বারটাকে আমরা আসলে এভাবে রিপ্রেজেন্ট করছিলাম আর কি। তো আশা করি বুঝতে পেরেছো যে এরকম ভিন্ন হলেও হবে, কোনো সমস্যা নাই। এবার আমরা শিখবো হচ্ছে একটু সিস এবং ট্রান্স, কোনটাকে সিস বলে এবং কোনটাকে ট্রান্স বলে, সামনে আমরা সেটা শিখবো এই জ্যামিতিক সমানতার মধ্যে। সো আমরা এই প্রথম কেসটা দেখি। প্রথম কেসটা দেখো, যে একটু আগে এই কথাটা কিন্তু বলছিলাম যে কেস 1 কার্বন ডাবল বন্ড, এক হাতে আছে AB আর এক হাতেও আছে AB। সো এক হাতে আছে AB আর এক হাতেও আছে AB, ঠিক আছে। বুঝলাম যে এটা তাহলে বলো জ্যামিতিক সমন্বয় দেখাবে কিনা, অবশ্যই এটা জ্যামিতিক সমন্বয় দেখাবে, কারণ কার্বনের এক হাত মানে একটা কার্বনের দুই হাতে মূলকগুলো ভিন্ন, এখানে মূলকগুলো মিলে নাই, ভিন্ন, ওকে, জ্যামিতিক সমন্বয় দেখাবে। তো এই জ্যামিতিক সমন্বয়টার নাম কি হবে, এটার নাম আমরা কি দিব, এটার নাম হবে হচ্ছে, দেখো তুমি খেয়াল করবা এই নামটা দিব কিভাবে, আমরা দুই ভাগে ভাগ করতে পারি আমরা এটাকে জ্যামিতিক সমন্বয়কে, একটা হচ্ছে সিস আর হচ্ছে ট্রান্স। সিস এবং ট্রান্স এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। সিস কোনটাকে বলবো, যখন তুই সিস মানে হচ্ছে একই, সিস অর্থ কি, সিস এবং ট্রান্স, এই সিস শব্দের অর্থ কি, সিস শব্দের অর্থ হচ্ছে একই পাশে, একই, হ্যাঁ। আর ট্রান্স অর্থ কি, ট্রান্স অর্থ ভিন্ন বা ভিন্ন পাশে আর কি। ট্রান্স অর্থ হচ্ছে তাহলে কি, ভিন্ন, একই, এবং হচ্ছে ট্রান্স মানে হচ্ছে ভিন্ন। দেখো একই পাশে আছে, দেখো মূলকগুলো সেম, একই পাশে কোথায় আছে দেখো, তুমি একটু খেয়াল করো, এই দেখো এই যে এ মূলক, সো এ আর এ মূলকগুলো কি একই পাশে আসছে না, খেয়াল করছো? কিন্তু এখানে তাকাও, এই যে এ মূলক এবং এ মূলক কি একই পাশে আছে, এখানে না, ভিন্ন পাশে আছে। আমি এটা অন্য কালারে দেখাই, এই যে আমাদের এ মূলক, এই যে আমাদের এ মূলক, ঠিক আছে। আর এখানে খেয়াল করো, এই যে এ মূলক, এই যে এ মূলক, তো যে কোনো একটা তুমি বিবেচনা করলি এনাফ। সেখানে এ আর এ মূলকগুলো একই পাশে, বি আর বি মূলকগুলো একই পাশে যেহেতু, তাহলে এই যোগটাকে আমরা বলবো হচ্ছে সিস জ্যামিতিক সমানক। আর এখানে দেখো এ আর এ মূলকগুলো বিপরীত পাশে, বি আর বি মূলকগুলো বিপরীত পাশে, যদি বি আর বি না মিলে একটা মিললেই হবে, একটাই যদি বিপরীত পাশে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটার নাম হবে হচ্ছে ট্রান্স। তাহলে এটাকে আমরা কি বলবো, ট্রান্স যৌগ বা হচ্ছে ট্রান্স জ্যামিতিক সমানক। একটা হচ্ছে সিস, একটা ট্রান্স, একই পাশে থাকলে সিস, বিপরীত পাশে থাকলে ট্রান্স। আশা করি এই নামটাও তোমার সুন্দরভাবে মনে থাকবে। এক্ষেত্রে তাহলে সিস ট্রান্স কীভাবে ডিফাইন করব, দেখো সি আর সি ডাবল বন্ড, এক পাশে আছে এবি, ওকে, এক পাশে আছে এবি দিয়ে দিলাম, আর এক পাশে আছে এডি, ওকে, দিয়ে দিলাম। তাহলে দেখো খেয়াল করো, এখানে দেখো যে এ আর এ একই পাশে আছে, বি আর ডি তো ভিন্ন জিনিস, তো ভিন্ন থাকলে প্যারা নাই, আমি একই মূলক একটা পেয়ে গেছি যে এ এ একই পাশে আছে, একই পাশে থাকলে সিস, সহজ কথা, অন্যটা না মিলুক ডাজন্ট ম্যাটার, একটা মিললেই চলবে। এখানে খেয়াল করো বি আর ডি ভিন্ন জিনিস, ওকে, কিন্তু এ আর এ দেখো এই যে মিলে গেছে, এ আর একই জিনিস বিপরীত পাশে আছে, তাহলে একটা মিললেই চলবে, সেটা হবে আমাদের কি, ট্রান্স। সো সিস এবং ট্রান্স এভাবে আমরা করে কিন্তু বের করে ফেলতে পারি যে সিস এবং ট্রান্স জ্যামিতিক সমানক। তো আশা করি বুঝতে পেরেছো যে সিস কোনটা, ট্রান্স কোনটা। আমরা একদম ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে দেখি, পরীক্ষায় এভাবে আসবে, তোমাকে বলবে এই যে যেটা লেখা আছে এখানে,
যে এই যৌগটি তুমি কি ব্যাখ্যা করো, এই যৌগটি তোমাকে এরকমভাবে বলবে যে এই যেভাবে বলবে যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। হ্যাঁ, সো এই যৌগটা, তাহলে আমি তোমাকে প্রশ্নটা এখান থেকে তাহলে ওখানেও তোমাকে লিখে দেখাই যে এই যৌগটা কি হবে কিনা, যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। হ্যাঁ, তোমার এখানে প্রশ্নগুলো এভাবে থাকতে পারে কিন্তু। হ্যাঁ, তো প্রশ্নগুলো তোমার এভাবে থাকতে পারে যে এই যৌগটা যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। তো তখন তুমি কি বলবা, যেমন এখানেও আমাদের সেই প্রশ্নটা থাকতে পারে যে এই নিচের যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। তো তখন আমরা প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিব, আসো আমরা সরাসরি প্রশ্ন আকারে শিখি। একটা এক্সাম্পল দেওয়া আছে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না, কিভাবে করা যায়। তো তুমি শুরুতেই করবা কি, এটাকে ভেঙে একটু লিখবে সুন্দর করে। তুমি আগে দেখবা এখানে যে যৌগটা আছে, খেয়াল করো কার্বন কার্বন ডাবল বন্ড, তুমি সেটাকে আগে লিখবা। তো আমি এখানে লিখতেছি যে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড, এই কার্বনের এক হাতে আছে এইচ আর এক হাতে আছে সিএল। তো আমি সেটা আগে লিখে দেখাই যে এক হাতে আছে আমাদের এইচ এবং আর এক হাতে আছে কি আমাদের সিএল। ডান। এবার এই কার্বনটা তুমি খেয়াল করো, এক হাতে আছে এইচ আর এক হাতে আছে CH3। সো সেখানে লিখবো আমরা এক হাতে আছে এইচ আর এক হাতে আছে আমাদের কি CH3। তুমি আগে দেখো এটা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না সেটা তুমি আগে দেখো। তুমি খেয়াল করো, মিলাবো এভাবে। ওকে, এই কার্বনের দুই হাতে কি সেম জিনিস, উত্তর হচ্ছে না, আলাদা, এই সেল আলাদা। ওকে, এই কার্বনে মিলায়, এই কার্বনের দুই হাতে কি সেম জিনিস, না, আলাদা, একটা এইচ একটা CH3। ওকে, কোথাওই মিল নাই, কোথাও এখানেও মিলে নাই এখানেও মিলে নাই, এক সাইডে কোনো সাইডে আসলে জিনিসটা মিলে নাই, কিন্তু মিলে নাই হুবহু দুইটা মিলে যায় নাই, তার মানে কি ইয়েস জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা উত্তর কি দেবো, যে হ্যাঁ, উত্তর তাহলে আমরা কি দেবো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সো যেহেতু মিলে নাই তাহলে আমরা বলে দিব জ্যামিতিক সমানতা দেখাবে। হ্যাঁ, জ্যামিতিক সমানতা দেখাবে। সো জ্যামিতিক সমানতা যে দেখাবে সে তোমাকে দেখাইতে হবে যে সিস ট্রান্স করে দেখাইতে হবে। যেমন আপাতত তুমি যে জিনিসটার নাম তুমি পাইলা, এই যৌগটা কি আসলে বলো তো, সিস নাকি ট্রান্স, তখন তুমি বলে দিবা এটা হচ্ছে একটা সিস নাকি ট্রান্স যৌগ। দেখো তো কীভাবে বুঝবা, ওই যে আগের মতো করে সেম মূলক কোনটা কোনটা, এই দেখো এইচএস মিল আছে। সো এইচ আর এইচ যেহেতু একই পাশে আছে, একই পাশে থাকলে সিস, তাহলে এই যৌগটার নাম হবে হচ্ছে সিস যৌগ, সিস। ঠিক আছে, একইভাবে তুমি দেখো এই সিসের কিন্তু তুমি একটা কি লিখতে পারবা, তুমি কিন্তু এটা ট্রান্সও লিখতে পারবা। সো কীভাবে লিখবা তুমি দেখো, তুমি এভাবে করবা, এই সিসটার ট্রান্স যৌগ তুমি লিখে দেখাবা, যেমন লিখে দেখাবা। তুমি করবা কি, যে কোনো এক পাশ ফিক্সড রাখবা, যে কোনো এক পাশ তুমি ফিক্সড রাখলা, যেমন এই পাশ তুমি ফিক্সড রাখলা, এখানে ছিল এইচ এবং এখানে ছিল হচ্ছে CH3, এবং অন্য দিকের যেই হচ্ছে মৌলগুলো আছে খালি উল্টাই দিবা। এইচ ছিল উপরে, এবার এইচকে দিয়ে দিবা নিচে, আর সিএল ছিল নিচে, চলে আসবে উপরে। এই দেখো হয়ে গেল, এই যৌগটার এই যৌগটা হচ্ছে পরস্পরের কি জ্যামিতিক সমাণু। হ্যাঁ, এটা হচ্ছে পরস্পরের কি সমাণু, জ্যামিতিক সমাণু। তাহলে এখান থেকে আমরা তাহলে এখানে লিখে ফেলি, এটা আমাদের সিস হবে না ট্রান্স হবে, খেয়াল করে দেখো মিলাইতে পারো কিনা। দেখো তো সেম কোথাও মিল আছে কিনা, হ্যাঁ এই সেম আছে, আমাদের এইচ আছে এবং এইচ আছে, এবং এইচ এবং এই যেহেতু বিপরীত পাশে আছে তাহলে কী হবে, এটা ট্রান্স, তাহলে আমাদের ট্রান্স যৌগ। তাই তুমি ব্যাখ্যা করে ফেলতে পারলা যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা, যে হ্যাঁ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কীভাবে বুঝলাম, কারণ কোথায় এক কার্বনের দুই হাতে আসলে মিলে যায়নি, তাহলে জ্যামিতিক প্রদর্শন করবে। তো এটা হবে সিস হবে, এটা হবে ট্রান্স হবে, এইটাই তোমার কাজ, সিস এবং ট্রান্সটা দেখানো। আর শর্ত দুটো পরীক্ষায় লেখা, পরীক্ষা তুমি ব্যাখ্যা লিখবা কিভাবে, প্রথমে লিখবা যে জ্যামিতিক সমানতা কাকে বলে, তারপরে জ্যামিতিক সমানতার শর্ত, তারপর বলবা এই ক্ষেত্রে এক কার্বনের দুই হাতে মিল নাই, তো মিলেনি, শর্ত মতো মিলেনি, তাহলে জ্যামিতিক সমানতা দেখাবে, এটা সিস হবে এত, ট্রান্স হবে এত, এভাবে। ঠিক আছে, একটু পরে তোমাকে দেখাবো আমি প্রশ্নগুলো, তুমি বুঝতে পারবা। যেমন ঠিক আরেকটা প্র্যাকটিস করা যাক, যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা, আবার একই প্রশ্ন। সো আবারও আমি আগে জিনিসটাকে ভেঙে আগে লিখবো, কার্বন কার্বন ডাবল বন্ডটা আগে লিখবা। দেখো এখানে কি আছে, এই দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বন ডাবল বন্ডটা আগে লিখে নেবে। আমি এখানে লিখছি যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের এক হাতে আছে এইচ, এক হাতে COOH। সো এক হাতে আমাদের আছে এইচ আর এক হাতে আমাদের কি আছে COOH, একটা ডান। এই কার্বনের এক হাতে এইচ আর এক হাতে COOH, ওকে মিলে গেছে। তো তাহলে এক হাতে আছে এইচ এবং আর এক হাতে আছে আমাদের কি COOH। তো আমরা র্যান্ডমলি এভাবে লিখলাম, তোমার যেমনি মনে হচ্ছে তুমি লিখছো। এবার দেখো আগে জ্যামিতিক হবে কিনা সেটা দেখো, এই কার্বনের দুই হাতে কি সেম মিলে গেছে, না মিলেনি, আলাদা আলাদা এইচ COOH। ওকে, এটা ফাইন, ওকে ওকে, এটা টিকে গেছে। এটা ক্ষেত্রে আমরা আসি যে এই কার্বনের দুই হাতে কি সেম জিনিস, না, একটা এইচ একটা COOH, ওকে এটাও পাস করছে। তার মানে দুইটা যদি পাস করছে তার মানে কি, হ্যাঁ জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে তুমি বলবা যে যৌগটি যে হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো তোমার কাজ হচ্ছে এটাই ব্যাখ্যা করা এখন জ্যামিতিক সমানতা। তাহলে আমরা শর্ত দুইটা লিখবো, তারপরে বলবো যে হ্যাঁ যে সমানতা দেখাবে, শর্ত মতো দেখাবে, ব্যাখ্যা দিয়ে দেবো, শেষ জ্যামিতিক সমানতা দেখাবে। তো জ্যামিতিক সমানতা দেখাবে, সো সিস আর ট্রান্সটা তাহলে তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে তুমি অলরেডি এটা পেয়ে গেছো একটা, তাহলে বলো এটা সিস হবে না ট্রান্স হবে, বলো খেয়াল করো।
যে এই দেখো এই মূলকগুলো তুমি একটু খেয়াল করে দেখো যে এই মূলকটা এই পাশে আছে, এই মূলকটা এই পাশে আছে, তাহলে একই মূলকগুলো একই পাশে, আবার সি ডাবল এসে মিলে গেছে, দুইটাই মিলছে, ভালো। একই মূলকগুলো একই পাশে তার মানে কি এটা সিস, এটা হচ্ছে আমাদের সিস সমাণু। আর ঠিক একইভাবে দেখো আমরা এইটার ট্রান্স এঁকে ফেলি, তাহলে কীভাবে আঁকবো, আগের মতো আমরা এঁকে ফেলি। এখানে কার্বন, ডাবল বন্ড হচ্ছে কার্বন, হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে 4টা হাত দিয়ে দিলাম, এক পাশেরটা হুবহুস ফিক্সড রাখবো আমরা এইচ, আর এখানে ছিল সি ডাবল এইচ, এই পাশেরটা খালি উল্টাই দিব, এইচ উপরে আছে তাহলে এইচকে দিব নিচে, আর সি ডাবল এইচ আবার চলে আসবে উপরে। খেয়াল করে দেখো যে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এইচ মূলকগুলো সেম মূলকগুলো বিপরীত পাশে, এটাও হইতে পারতো, এটাও বিপরীত পাশে আছে, খুবই ভালো, খুবই ভালো। সো একটা বিপরীত পাশে থাকলেই চলে, সো একটা তো মিলে গেছে, তার মানে তুমি খালি এইচকেই দেখবা তা না, মানে যে দুটা মিলতেছে, হ্যাঁ। তো আমি গোল্লাটা এবার এটার মধ্যে দিই, নাহলে অনেকে ভাববে যে মনে খালি এইচকেই দেখতে হয় না, এই যে দুইটা সেম মূলক বিপরীত দিক আছে, কোনো সমস্যা নেই, দুইটা সেম মূলক বিপরীত দিক আছে, তার মানে কি হবে, ট্রান্স হবে, এটা তার মানে কি হবে, ট্রান্স হবে, এটা আমাদের কি ট্রান্স যৌগ। তাহলে এই যে সিস এবং ট্রান্স তুমি বের করে ফেললাম, জ্যামিতিক সমানতা ব্যাখ্যা হয়ে গেল যে হ্যাঁ এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এবং জ্যামিতিক সমানতা একটা হচ্ছে সিস এত, একটা ট্রান্স এত, এবং এদের মধ্যে দেখা যাবে বৈশিষ্ট্যের ভিন্নতা, সামান্য চেঞ্জের কারণে এদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বা হচ্ছে প্রতিসাম্যতা বিভিন্ন ধর্মের মধ্যে পরিবর্তন আসবে, দেখা যাবে, বুঝেছো। লাস্ট একটা দেখি আমরা 3 নম্বর উদাহরণটা, দেখো এক্সাম্পল, এগুলো কিন্তু পরীক্ষা সিকিউ বলছে এত এই যোগটি জ্যামিতিক সমানতা দেখাবে কিনা, ওকে। তাহলে আমরা আগের মতোই করে এখানে দেখি আগে করে ফেলবো। এখানে আছে কার্বন, কার্বন ডাবল বন্ড, ওকে। এই কার্বনের ডাবল বন্ডের এক হাতে আছে দুইটা এইচ, মানে H2, তবে এক হাতে আছে এইচ আর এক হাতে আছে এইচ। এখানে খেয়াল করো, এক হাতে আছে এইচ আর এক হাতে আছে সি ডাবল এইচ, সো এক হাতে আছে এইচ আর এক হাতে আছে সি ডাবল এইচ। সো আমরা দেখি এটা আমাদের টিকে কিনা বা পাস করে কিনা আর কি, হ্যাঁ। সো আমি এখানে লিখে দিচ্ছি আর কি সি ডাবল এইচ। খেয়াল করো এই কার্বনের দুই হাতে দেখো, এক হাতে আছে এইচ আর এক হাতে সি ডাবল ভিন্ন আছে, ওকে, এটা পাস করছে। কিন্তু এই কার্বনের দিকে তাকাই দেখো, এক হাতে আছে এইচ এবং আর এক হাতেও আছে কিন্তু এইচ, না এটা ফেল মারছে, এটা কিন্তু পাস করেনি, এটা কিন্তু ফেল মারছে, লাল করে দিলাম আমি, এটা কিন্তু ফেল মারছে। তার মানে যেহেতু এক কার্বনের দুই হাতে পরস্পর কি দুইটা সেম মূলক চলে আসছে, জ্যামিতিক সমানতা দেখাবে না, সিস ট্রান্স হবে না এটার মধ্যে, তো তুমি লিখে দিবা যেহেতু শর্ত মতে এটা মিলেনি, তাহলে তুমি বলবা এটা জ্যামিতিক সমানতা দেখাবে না, সিস ট্রান্স সম্ভব নয়। যদি বলতে এটা সিস ট্রান্স লেখা বলতে সম্ভব নয়, জ্যামিতিক সমানও দেখাবে না। সো এভাবেই তোমাকে আসলে জিনিসটা বুঝতে হবে, জ্যামিতিক সমানতা দেখাবে না অর্থাৎ সিস ট্রান্স সম্ভব নয়, ঠিক আছে, অর্থাৎ সিস ট্রান্স সমানও সম্ভব নয়। তো তোমাকে এভাবে করে কিন্তু সিস ট্রান্স সমানও সম্ভব নয়, এভাবে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, সো আশা করি জিনিসটা মোটামুটি বুঝে গেছো যে আসলে এখান থেকে যে পুরো জিনিসটা আসলে কীভাবে কাজ করে, ঠিক আছে। সো ওকে ফাইন, আমরা জিনিসটা বুঝে গেলাম। এবার আমাদের লাস্ট জিনিস হচ্ছে আলোক সমাণু। সো আমরা আলোক সমানতা দেখে ফেলি, এবং আলোক সমানতার মধ্যে দেখো কী কী আছে, শুরুতেই শর্তটা দেখে ফেলি আমরা, যে আলোক সমাণু কি একটু পরে বুঝবো, তার আগে শর্তটা দেখে নেওয়া যাক। আলোক সমাণু কি, যে অবশ্যই সেখানে কাইরাল কার্বন থাকতে হবে। ভাই কাইরাল কার্বন তো বুঝি না, কাইরাল কার্বন হচ্ছে, মনে করো এখানে একটা কার্বন আছে, এই কার্বনের যে 4টা হাত, এই 4 হাতে মনে করো 4টা ভিন্ন মূলক আছে, একদিকে আছে OH, একদিকে আছে COOH, একদিকে আছে H, একদিকে আছে Cl। সো যদি কোনো কার্বনের চারদিকেই 4টা ভিন্ন মূলক থাকে, সেটাকে আমরা বলি কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে আমরা এরকম স্টার করে দিই। তাহলে কাইরাল কার্বনটা কি, যেই কার্বনের চারদিকে 4টা ভিন্ন গ্রুপ থাকবে, দেখো COOH বা অন্য আর যেমন যায় তাই থাকুক, এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা, সো চারদিকে 4টা ভিন্ন গ্রুপ থাকলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি কাইরাল কার্বন, সেটা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, কাইরাল কার্বন। এবং আলোক সমানতা দেখাতে হলে কি থাকতে হবে, আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় মানে কি একটু পরে বুঝবো। সো কাইরাল কার্বন থাকতে হবে, আলোক সক্রিয় হতে হবে, এই দুটো হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এই দুইটা হইলে আমরা বলবো যে হ্যাঁ আলোক সমানতা আসলে দেখাতে পারে। কাইরাল কার্বন থাকতে হবে এবং আলোক সক্রিয় হতে হবে, এবং আরেকটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দর্পণ প্রতিবিম্ব মানে কি, যে মনে কর এইটার দর্পণ প্রতিবিম্ব কি হবে, যদি আমি তোমাকে এই জিনিসটা এখানে দেখাই দিই, তোমাকে এই জিনিসটা তোমাকে এখানে দেখাই দিই, বুঝতে পারবা যে এটার দর্পণ প্রতিবিম্ব কি হবে। হ্যাঁ, সেটা দর্পণ, এটার দর্পণ প্রতিবিম্ব হবে হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ তোমাকে দেখাই জিনিসটা এভাবে করে, যে মনে করো এই হচ্ছে মনে করো যে দর্পণ প্রতিবিম্ব, আমি এইটার দর্পণ প্রতিবিম্ব এদিকে মনে করো আর কি আঁকবো আর কি। হ্যাঁ, সো আমরা এভাবে দেখাই যে এটা দর্পণ প্রতিবিম্ব আমি আঁকতেছি, কীভাবে আঁকবো খেয়াল করো, যে আমরা এই বরাবর ঠিক রাখবো, হ্যাঁ পা থেকে মাথা বরাবর এটা ঠিক রাখবো আমরা। সো উপরে আছে COOH, এখানে আছে C, আবার নিচে আছে কত আমাদের, এখানে নিচে আছে হচ্ছে আমাদের OH। হ্যাঁ, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়,
এই বামটা ডানে যাবে, ডানটা বামে যাবে। কারণ তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা, তুমি এখনই আয়নার সামনে দাঁড়াই তুমি দেখবা কি আয়নার সামনে তুমি দাঁড়াইছো, তোমার ডান হাত বামে চলে আসছে আর বাম হাত ডানে চলে আসছে। আয়নাতে দাঁড়ালে কখনো দেখো যে তোমার মাথা নিচে আর পা উপরে? তা তো দেখি না আমরা। তার মানে এই বরাবরটা ঠিক থাকে, শুধুমাত্র সাইড চেঞ্জ হয়, বামটা ডানে ডানটা বামে। এই জন্য আমরা কী করি যে যখন দর্পণ প্রতিবিম্ব মানে কি, এটাকে আয়নাতে দেখলে কেমন দেখা যাবে? তো কেমন দেখা যাবে? উপর থেকে নিচ ঠিক থাকবে, তোমার মাথা পা ঠিক থাকবে, বাম হাত ডান হাত খালি এক্সচেঞ্জ হবে। সো সিএলটা এখন এপাশে আমরা দেখতে পাবো, আর হচ্ছে এইচটা খালি আমরা এপাশে দেখতে পাবো। সো এটাই হবে তখনকার কি পরস্পরের, এটাই হবে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, সো এই যে এখানে জাস্ট এটাকে দেখা রাখলাম আর কি। সো আশা করি বুঝতে পেরেছো যে দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি। তার মানে এরা হচ্ছে পরস্পরের, এই দেখো দর্পণ প্রতিবিম্ব, তার মানে কি এটা এবং এটা এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এরকম জিনিসটা থাকলে বুঝবা কি, এরকম থাকলে বুঝবা হচ্ছে যে এটাকে দেখে কি বলে, দর্পণ প্রতিবিম্ব বলে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, দর্পণ একাডেমি, দর্পণ প্রতিবিম্ব। সো দর্পণ প্রতিবিম্ব, এই দর্পণ নাম থেকে কিন্তু আসলে দর্পণ একাডেমি নামটা দিয়েছিলাম। যাই হোক, সো দর্পণ প্রতিবিম্ব বুঝলাম। তার মানে এরকম দর্পণ প্রতিবিম্ব যদি আমাদের এরকম থাকে, তাহলে তুমি বুঝবা কি যে হ্যাঁ, যারা আলোক সমানু যারা করবে তাদের এরকম দর্পণ প্রতিবিম্ব আসলে থাকে। আলোক সমানু হলে এরকম দর্পণ প্রতিবিম্ব দেখা যায়। ভালো। আর পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে। হ্যাঁ, অপরিস্থাপনীয় মানে তুমি একটা হাত উপরে হাত বসাবা, দেখো মিলে নাই কিন্তু, যে এই পিচি আঙ্গুল এই বুড়ো আঙ্গুলের উপরে বসছে। হ্যাঁ, সো জিনিসটা কিন্তু মিলে নাই, এটা হচ্ছে কি পরস্পর অপরিস্থাপনীয়। সো যাই হোক, সো এরকম যদি হয়, এই শর্তগুলো মেনটেন যদি কেউ করে তাহলে তাকে বলো আলোক সমানু। সো উপরে দুটো শর্ত বিশেষ করে ইম্পর্টেন্ট। সো এই দুটো তুমি একটু বিশেষ করে নজরে রাখবা, যে কাইরাল কার্বন অবশ্যই থাকতে হবে এবং আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় মানে কি, একটু পরে সেটা আমরা বুঝে যাব। সো এরপরে চলো আমরা দেখি ফেলি এখান থেকে কি, যে এই আলোক সমানু যে আমরা পড়বো, যে বিভিন্ন ধরনের আলোক সমানু আছে। যেমন একটা হচ্ছে বড় ডি বড় এল সমানু, আর একটা হচ্ছে কি ছোট ডি ছোট এল আলোক সমানু। মানে আলোক সমানুতে দুটো ক্যাটাগরি আছে। সো আমরা কোনটা পড়বো? আমরা আসলে পড়বো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে বড় ডি বড় এল সমানু, এটা আমরা বের করবো। এবং এই ছোট ডি ছোট এল সমানু, এই বড় ডি বড় এল সমানু কীভাবে বের করে, এটা বের করতে হয় হচ্ছে সিআরএন রুল দ্বারা। এটা বের করতে হয় সিআরএন রুলসের সাহায্য নিয়ে। আর এটা বের করতে হয় হচ্ছে, এটা যন্ত্রের সাহায্যে বের করতে হয়। পোলারিমিটার যন্ত্রের মধ্য নিয়ে আমরা বের করতে পারি যে এই যে যৌগটা এটা কি সমানু, এটাকে ডি সমানু নাকি ছোট হাতের এল সমানু, এটা যন্ত্রের সাহায্যে বের করতে হয়। পোলারিমিটার যন্ত্রের সাহায্যে আমরা বের করি। ঠিক আছে, পোলারিমিটার যন্ত্রের সাহায্যে আমরা এই সমানু বের করি। আর এই সমানুটা আমরা বের করতে পারি কোনটা দিয়ে? সিআরএন রুল দ্বারাই বের করতে পারি। আরেকটা ছোট্ট ইনফরমেশন শিখে রাখবো, সেটা হচ্ছে আলোক সমানুর সংখ্যাটা, যে আলোক সমানু হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n মানে কি, n মানে হচ্ছে কাইরাল কার্বন, যেখানে n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু কাইরাল কার্বন। তো নাম্বার অফ কাইরাল কার্বন হচ্ছে n, যদি কাইরাল কার্বন থাকে 2টা, তো 2 স্কোয়ার মানে 4টি হবে। আর হচ্ছে যদি একটা থাকে তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কি, তাহলে 2, তাহলে 2টা হবে আলোক সমানু। সো আলোক সমানু কয়টি সেটা আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে, 2 টু দি পাওয়ার n, n মানে কাইরাল কার্বন। সো আমরা বুঝতে পারলাম যে দুই রকম সমানু আমাদের আছে, একটা ডিএল, একটা হচ্ছে ছোট ডি ছোট এল সমানু। এবং সেক্ষেত্রে একটা বের করতে হয় পোলারিমিটার যন্ত্র দিয়ে, একটা বের করতে হয় সিআরএন রুলস দিয়ে। সিআরএন রুলস দিয়ে কেমনে বের করতে হয় সেটা আমরা এখানেই শিখে ফেলবো। তার আগে আমরা দেখি, দেখো এটা তোমাকে বলছে, যেমন বলছে একটা ল্যাকটিক অ্যাসিড, যেমন ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CHOH COOH, ল্যাকটিক অ্যাসিড। এখন তোমাকে বলছে এই ল্যাকটিক অ্যাসিড এটা কি আলোক সমানু দেখাবে? এই যৌগটি কি আলোক সমানু? তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এই যৌগটি কি আলোক সমানতা প্রদর্শন করবে, এভাবে প্রশ্ন আসবে। সো প্রশ্ন আসবে কি, যে এই যৌগটি বা হচ্ছে এই লেভেল লিখি, সমস্যা নেই, যে এই যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা। সো এই যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, একটু পরে যখন সিকিউ দেখাবো তখন তুমি দেখবা যে হ্যাঁ চাচ্ছে এই যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, এই যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, প্রদর্শন করবে কি জিজ্ঞেস করতে পারে। তখন তোমার কাজ কি, এই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে কি করবে না, ল্যাকটিক অ্যাসিড। তখন তোমাকে চেক করতে হবে কাইরাল কার্বন, শর্ত কি ছিল আলোক সমানতা দেখার জন্য, শর্ত কি ছিল কাইরাল কার্বন থাকতে হবে। আগে তুমি দেখবা কাইরাল কার্বন আছে নাকি, আলোক সক্রিয় কিনা, এবং এটা কি ডি নাকি এল, কোন সমানু, তাহলে তুমি বুঝতে পারবা। সবার আগে দেখো কাইরাল কার্বন আছে কিনা। সো আমি যদি জিনিসটাকে লিখতে চাই, মনে করো আমাদের এখানে ছিল হচ্ছে এই যে এখান থেকে লিখি, মনে করো যে এই পাশ থেকে লেখা শুরু করি। তো লেখা শুরু করলাম আমরা, মনে করি এখান থেকে যে এখানে চাপাই লিখি যে হচ্ছে কত CH3, আগে সোজা লিখে ফেলবো, তারপর কি আছে এখানে একটা কার্বন আছে,
তারপরে দেখো এইচ আর ও এইচ, সো একদিকে দিবা তুমি ও এইচ আর একদিকে দিবা তুমি এইচ, তোমার ইচ্ছা মতো তুমি দাও, কোনো সমস্যা নেই, যেদিকে মন চায় দাও, তুমি এদিকে দাও এদিকে দাও, কোনো প্যারা নাই। তুমি লিখলা CH3, এখানে সি, তারপরে নিচে কি আছে আমাদের, এখানে আছে হচ্ছে আমাদের COOH, এইটুকু তো আমাদের আছে তাই না, এইটুকু, এটা আমাদের কি ল্যাকটিক অ্যাসিড। এবার তোমাকে বুঝতে হবে আছে ঠিক আছে এইটা আলোক সমানতা দেখাবে কিনা। সো আলোক সমানতা দেখানোর জন্য কি হতে হবে, এখানে কাইরাল কার্বন থাকতে হবে। দেখি কাইরাল কার্বন আছে কিনা, এই যে দেখো এই কার্বনটা কাইরাল কার্বন না, কারণ এই কার্বনের একদিকে একটা গ্রুপ আর অন্য তিন দিকে তিনটা সেম গ্রুপ থাকলে তো হবে না, চারদিকে ভিন্ন গ্রুপ থাকতে হবে। সো এটা বাদ, এই কার্বনের দিকে আসি। এই কার্বন দেখো একদিকে একটা গ্রুপ, এইদিকে আরেকটা গ্রুপ, এইদিকে আরেকটা ভিন্ন গ্রুপ, এখানে আরও একটা ভিন্ন গ্রুপ, মানে চারদিকে চারটা ভিন্ন গ্রুপ। তার মানে বুঝলাম কি আমরা, যেখানে এটা কাইরাল কার্বন, চারদিকে একটা ভিন্ন গ্রুপ। আরও কাইরাল কার্বন আছে কিনা চেক দিব, আরও একটা কার্বন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখো না, এইটা একটার সাথে ও আছে আর একটার সাথে ও আছে, একদিকে ভিন্ন কিন্তু দুই দিকে ভিন্ন কিন্তু হয়নি, তার মানে এটা বাদ। তো এখানে কাইরাল কার্বন আছে, তাহলে বুঝলাম কত কাইরাল কার্বন কত, এখানে যে একটা আছে, তাহলে তুমি বলবা যে কাইরাল কার্বন আছে, যেহেতু কাইরাল কার্বন একটি, কাইরাল কার্বন যেহেতু তুমি এন দিয়ে উত্তর করছো আর কি, কাইরাল কার্বন, হ্যাঁ কাইরাল কার্বন N = 1, তাহলে বুঝবা কি, সুতরাং আলোক সমাণু কত হবে, আলোক সমাণু আছে এবং আলোক সমাণু কয়টি হবে, এবং আলোক সমাণু ইকুয়াল টু কত হবে 2⁻1, তার মানে কতটি, 2টি, তার মানে এটা আলোক সমানতা আছে এবং আলোক সমাণু কয়টি, 2টি। সো আলোক সমাণু কয়টি, এখানে আলোক সমাণু হচ্ছে এখানে 2টি, ঠিক আছে। সো কাইরাল কার্বন আছে এবং আলোক সমাণু আছে। সো এই আলোক সমাণুটা কি হবে, এইটার আলোক সমাণুটা কি হবে সেটা আমরা বুঝবো কিভাবে। এই যে আলোক সমাণু আমরা বোঝার জন্য কি করব, ওই যে বলছিলাম যে একটা আমরা কি করব, আমরা একটা এটার মিরর ইমেজ নিব, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব নিব, তাহলে আমরা পেয়ে যাব এটার কাহিনীটা। সো দর্পণ প্রতিবিম্ব আমরা নিচ্ছি, সো আমরা একটা দর্পণ মনে করে এটাকে বোঝাচ্ছি কি, যেটা হচ্ছে মনে করো আমাদের দর্পণ, হ্যাঁ দর্পণ। সো এটার প্রতিবিম্ব কি হবে, তুমি কি করবা, কি বলছিলাম যে সেম ঠিক রাখবা, সব ঠিক রাখবা, এখানে যা আছে CH3 এই লম্বা বরাবর সব ঠিক রাখবা। সো লিখে ফেলো যে CH3, এখানে কি আছে দেখো C আর COOH, CH3 এখানে C, এখানে আছে হচ্ছে COOH, হ্যাঁ, আর দুই পাশে কি আছে OH আর H, তাহলে এখানে আমরা কি লিখবো, খালি এই পাশেটা চেঞ্জ করে দিব, এক পাশে দিব কি Hটা এই পাশে দিব, Hটা এই পাশে দিব, আর এই যে OHটা আমরা এই পাশে দিব, এই যে হয়ে গেল দর্পণ প্রতিবিম্ব পরস্পরে। তার মানে এইটার একটা দর্পণ প্রতিবিম্ব এবং এইটা পরস্পরের আলোক সমাণু, বুঝতে পারলা। তার মানে এই A আর B পরস্পরের আলোক সমাণু। আমি লিখে দিচ্ছি, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে, আমি কি যে বললাম এটা হচ্ছে আমাদের কি, এটার নাম হচ্ছে আমাদের A এবং এটার নাম হচ্ছে আমাদের B, তাহলে আমরা এই সাইডে বলে দিই যে A ও B পরস্পরের আলোক সমাণু, A ও B পরস্পরের হ্যাঁ আলোক সমাণু। সো এই যে তুমি আলোক সমাণুটা বের করে ফেললা, তবে এটার নাম কিন্তু আমরা এখন বের করতে পারলাম না, এটার নামটা কি। সো এ ও বি পরস্পরের আলোক সমাণু। সো দেখো একটু খেয়াল করো, কি বলছিলাম, এই আলোক সমাণুটা আমরা বের করতে পারবো এখানে, এটা কি ধরনের, যে বড় হাতের ডি বড় হাতের এল এর যে সমাণুটা হয় সেটা আমরা বের করতে পারবো এখান থেকে। তো সেটা আমরা বের করার চেষ্টা করি, এটা কি DL নাকি এল সমাণু আমরা বের করি। কীভাবে বের করবো, CRN রুল দিয়ে। আসো একটু CRN রুলসটা শেখা যাক। CRN রুলসটা কি, এই সি দ্বারা আমরা বুঝবো হচ্ছে CHO COOH কার্বনযুক্ত যে মূলকগুলো আছে সেগুলো আমরা বুঝবো, সেটাকে আমরা নাম দেবো সি, মনে সেটাকে নাম দেবো। আর জিনিসটা বোঝার জন্য এটা কি ডি সমাণু নাকি এইটা ডি সমাণু আমি বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্যই তুমি জাস্ট নাম দিবা, জাস্ট ঠিক আছে, যে কার্বনযুক্ত যে মূলক সেটা হচ্ছে আমাদের সি, আর বা অ্যালকাইল মূলক যেখানে থাকবে সেটা হচ্ছে আর নাম দিবা, অ্যালকাইল না থাকলে এইচ, হাইড্রোজেনকে তুমি আর নাম দিবা, বাকি সব কিছুকে তুমি এন নাম দিবা, যেমন OH বা NH2 বা এরকম অন্য যা আছে সব মূলককে তুমি এন ধরবা, মনে ধরবা, এটা জাস্ট ধরার জন্য আর কি। সো আসো আমরা একটা এখান থেকে একটু প্র্যাকটিস করি। যেমন এখানে দেখো খেয়াল করো, এই জায়গাটার মধ্যে তুমি খেয়াল করো যে কার্বনযুক্ত মূলক, তার মানে কি দেখো CHO COOH এগুলো কথা বলছি, কিন্তু দেখো যে কার্বনযুক্ত COOH বা CHO একটা পায়ে গেছি, তো এটাকে নাম দেবো মনে সি, মনে দেবো, তুমি গোল্লা মারা লিখবা না, সি লিখবো। এরপরে আমি সি এর পরে আমি জিনিসটা খুঁজবো, সি এর পরে আর খুঁজবো, সি এর CRN জিনিসটা হবে CRN, যথাক্রমে সি এর পরে কোথায় আর আছে, এদিকে আর আছে নাকি এদিকে আর আছে, তুমি সেদিকে যাবা, আর খুঁজবা, আর মানে কি অ্যালকাইল মূলক বা H। হ্যাঁ, সো খেয়াল করো যে এখানে সি এর পরে তুমি দেখো, সি এর পরে তুমি খেয়াল করে দেখো CRN, তাই তুমি কিন্তু এখানে গেলে যে এনটা পাচ্ছ না, সি এর পরে এই যে এটা হচ্ছে আমাদের আর আছে, তো সি এটা হচ্ছে আমাদের আর, তোমার কোনো আপাতত কাজ নাই, তুমি আগে আপাতত লেখো নামগুলো, তুমি আগে এখান থেকে লিখে নাও। যেমন এটাকে আমি তাহলে অন্য কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের A যৌগ,
এটা দ্বারা বুঝেছে বি যৌগ। তো তুমি আগে এক কাজ করবা, সি আর এন তুমি বের করবা, কোন দিকে যাওয়ার দরকার না, এটা সি আর এটা হচ্ছে আমাদের কি মূলক, আর মূলক, তাই না, অ্যালকাইল, সেটা লিখলাম হচ্ছে আর, সি আর এন কোথায় আছে খেয়াল করো, দেখো ও এইচ বা এন এইচ টু এরকম বাকি সব কিছু এন, তাহলে এই হচ্ছে আমাদের এন। এখন তুমি খেয়াল করো সি আর এনটা কোন দিক দিয়ে গেলে পাওয়া যাচ্ছে, সি, এই যে সি আর এন, সি আর এন, তাহলে আমরা কোন পথে ঘুরছি, তাহলে আমরা ঘুরছি আসলে এদিকে, সি থেকে আর থেকে এন এইভাবে ঘুরলাম, তাই না, সি আর তারপরে এন, সি আর এন, তাহলে এভাবে ঘুরছি আমরা এভাবে। আর এইভাবে ঘোরা মানে কি, এভাবে ঘোরা মানে কি, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি তাহলে দেখো ক্লকওয়াইজ ঘুরলেও নাম হয় এল, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে এল সমাণু, এটার নাম কি হবে, এল সমাণু, আমরা এটাকে কি বলবো, এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে নাম কি বলবো আমরা, বড় হাতের এল আর সাথে কি নাম দিব, ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, এল ল্যাকটিক অ্যাসিড। আমি এটাকে কপি করে নিচ্ছি, সো তুমি যেন এটা বুঝতে পারো। সো আমাদের এখানে আচ্ছা ঠিক আছে, এভাবেই থাকুক, সমস্যা নেই, কপি করার দরকার নেই, এক পেজেই থাকুক, তাহলে এক পেজে থাকলেই বেটার, সমস্যা নেই। সো কি দেখো, তো এই আমাদের এল ল্যাকটিক অ্যাসিড আমরা বুঝে গেলাম, কারণ এটা কি সি আর এন, সো ক্লকওয়াইজ হলে নাম হয় এল, সো এল ল্যাকটিক অ্যাসিড। এখানে তুমি খেয়াল করো সেম একইভাবে তুমি জিনিসটাকে ডিফাইন করার চেষ্টা করবা, সি আর এন খুঁজবা, সি কোথায়, এখানে আছে সি, ওকে নাম দিলাম সি। তারপর দেখো এই যে সি এইচ আর মূলক আছে, এই হচ্ছে আমাদের আর এই হচ্ছে আমাদের ও এইচ, তাহলে নাম দিলাম এন। এবার দেখো সি আর এন কোন দিকে যাচ্ছে, সি আর এন, তার মানে এভাবে যাচ্ছে, যে সি, খেয়াল করে দেখো সি, তারপরে দেখুন আর এন, সি আর এন, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা নাম দিই কি, ডি, অ্যান্টি ক্লক হলে নাম দিই হচ্ছে ডি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটাকে বলবো আমরা কি, ডি ল্যাকটিক অ্যাসিড, সো ডি ল্যাকটিক অ্যাসিড। সো এই পাশেটা ছিল এল, বড় হাতের এল ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, সেমিটিক আর্ট ছোটো করে দিই সুবিধার জন্য। সো আমাদের এটা ছিল হচ্ছে আমাদের কি, যে এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের এল ল্যাকটিক অ্যাসিড। আর এ পাশেরটা আমাদের হয়ে গেছে কি, যে ডি ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে কি, যে ডি ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, ডি ল্যাকটিক অ্যাসিড। সেটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড। সো এইভাবে তুমি আসলে ডিফাইন করবা যে কোনটা আমাদের এল ল্যাকটিক অ্যাসিড, কোনটা ডি। তো এটা হচ্ছে এল সমান হচ্ছে ডি সমান, বুঝে গেলাম আমরা, ঠিক আছে। সো এভাবে তোমাকে বুঝতে হবে, তো তুমি এই জিনিসটা মনে মনে করবা আর কি, এভাবে গোলটোল না দিয়ে তুমি খালি পরীক্ষা লিখবা কি, এইটা ডি, এটা পরস্পরের এল, মানে পরীক্ষায় তোমার উপস্থাপন হবে কীভাবে সেটা আমি দেখাই দিই, তুমি তো এভাবে বুঝছো মনে মনে, হ্যাঁ। এখন তুমি পরীক্ষায় উপস্থাপন করবা কীভাবে, এগুলো তোমার আর দেওয়ার দরকার নেই, হ্যাঁ, তুমি এগুলো না দিয়েই তুমি করবা, তুমি খালি বলে দিবা আর কি, যে মনে মনে এটা করে তুমি বলে দিবা যে হচ্ছে এইটা আমাদের এভাবে আমি দেখছি, কিন্তু আমি বুঝছি হচ্ছে কি, যে কোনটা ডি কোনটা এল, তুমি খালি বলে দিবা যে ওকে ভাইয়া এটা ঠিক আছে, এটা ডি ল্যাকটিক অ্যাসিড, ডান, শেষ। আর এক্ষেত্রে তুমি এগুলো সব লিখবা না, এগুলো না লিখে তুমি খালি বলে দিবা যে হচ্ছে কি, যে হচ্ছে এই যে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি, এটা ছিল এল, হ্যাঁ এল, এটা ছিল আমাদের এল, হ্যাঁ, আমাদের এল। তো তোমার কাজ হচ্ছে এতটুকুই জাস্ট বলা, এল ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, শেষ, ডান। সো এ ও বি পরস্পরের কি, আলোক সমাণু, একটা এল একটা ডি ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল। সো পরীক্ষায় রিপ্রেজেন্ট করবার বুঝলা কীভাবে, এই যে এভাবে তুমি বুঝছো জিনিসটা, ওকে। সো আশা করি এটা আমাদের ক্লিয়ার। সেম একইভাবে কিন্তু আমরা আরেকটাও বের করে ফেলতে পারি, যে দেখো এখানে কি আছে, আমাদের অ্যামিনো অ্যাসিড আছে। সো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সেম তুমি একইভাবে বের করতে পারো, আসো তোমাকে বললো এরা পরস্পরের আলোক সমানু হবে কিনা ব্যাখ্যা করো, হ্যাঁ, প্রশ্ন তোমাকে বললো এই যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, হ্যাঁ। সো উপরের এই যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, এই প্রশ্নটা যদি আমাদের জিজ্ঞেস করে এভাবে করে, যে এখানেও যদি প্রশ্নটা সেম একই প্রশ্ন রাখে আর কি, হ্যাঁ, এখানেও সেম একই প্রশ্ন তোমার কাছে রাখলো যে এই যৌগটা পরস্পরের কি হবে, যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, তো আমরা কি করবো এখান থেকে সেম একইভাবে তখন আমরা এটাকে ভাঙা লিখবো, সহজ কথা লিখবো, কারণ কারণ আছে কিনা। সো লিখে আমি এখানে সরাসরি আমরা এখানে লিখি, আরেকবার প্র্যাকটিস করে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের আছে কি CH3, তারপরে কি আছে আমাদের এখানে C, এক হাতে আছে H আর এক হাতে আছে NH2, ইচ্ছা মতো দাও, তোমার প্রথমবার ইচ্ছা মতো দিলে সমস্যা নেই। তারপরে কি আমাদের নিচে আছে, এখানে আছে হচ্ছে COOH, এটা আমাদের বলছে অ্যামিনো অ্যাসিড, এল নাকি ডি জানি না, অ্যামিনো অ্যাসিড। দেখবো কাইরাল কার্বন আছে কিনা, দেখি তো আছে কিনা, এদিকে CH3, এদিকে সবগুলো চারদিকে ভিন্ন, তার মানে হ্যাঁ কাইরাল কার্বন আছে, একটা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন একটি, সুতরাং আলোক সমাণু কয়টি আছে কিনা, আলোক সমাণু তো আছেই, যেহেতু কাইরাল কার্বন আছে, আর আলোক সমাণু কয়টা হবে, আলোক সমাণু ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, তার মানে দুইটি, তাহলে এখানে দুটো পরস্পর আলোক সমাণু আছে, যদি আলোক সমাণুটা কি আমরা সেখান থেকে বের করার চেষ্টা করবো, সমস্যা নেই। গেল আমাদের এই জিনিসটা।
এবার এটা আলোক সমানতা কী হবে তাহলে? আমরা সেটা এখান থেকে বের করার চেষ্টা করি। আসো যে এটা আলোক সমানতা, তাহলে আমরা এখান থেকে কীভাবে বের করতে পারি। আবারও আগের সিস্টেম, আমরা কী করব, যে এই বরাবর সব ঠিক রাখবো। সো ঠিক রাখলাম, CH3, এই বরাবর আমাদের C আছে, এই বরাবর আমাদের COOH আছে, শুধু চেঞ্জ করে দেবো কোন বরাবর, এই বরাবর চেঞ্জ করে দিব। এখানে দিয়ে দিলাম এবার NH2, এখানে দিলাম এবার হচ্ছে আমরা H, আমাদের সিলটা কাইরাল কার্বন। ওকে ফাইন। সো দেখো আমাদের কিন্তু ডান, এই হচ্ছে আমাদের জিনিসটা কিন্তু হয়ে গেল। সো এরা পরস্পরের আলোক সমান, বুঝে গেলাম A আর B। কিন্তু কোনটা D কোনটা L বুঝবো কীভাবে? বুঝে আসো, আমরা মনে মনে এভাবে ডাইরেক্ট লিখবো। বুঝছি এরা অ্যামিনো অ্যাসিড, আমি বুঝছি এটাও অ্যামিনো অ্যাসিড, পাশেরটাও অ্যামিনো অ্যাসিড। সো অ্যামিনো অ্যাসিড, সো দুইটাই অ্যামিনো অ্যাসিড, সো দুইটাই অ্যামিনো অ্যাসিড, কিন্তু একটা D একটা L। তো সেটা আমাদের কাজ এখন বোঝা, সো কোনটা D কোনটা L। দেখো এটা হচ্ছে C, এটা হচ্ছে R, এটা হচ্ছে N, CRN। সো অ্যান্টি ক্লকওয়াইজ, C, এটা R, এটা N, CRN। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়? D। তাহলে বলবো এটা হচ্ছে আমাদের D অ্যামিনো অ্যাসিড। হয়ে গেল। এখানে খেয়াল করো, C, এই যে R, এই যে N, তাহলে CRN, C থেকে R তারপরে N, তাহলে ক্লকওয়াইজ হলে কি হয়? L। সো D অ্যামিনো অ্যাসিড, L অ্যামিনো অ্যাসিড। এইভাবে তুমি বুঝে গেলা যে এরা পরস্পরের আলোক সমান। এইভাবেই তোমার এতটুকুই পরীক্ষায় আসবে যে এরা পরস্পরের আলোক সমানও কিনা ব্যাখ্যা করো। শেষ। আরেকটা ছোট জিনিস এখানে আছে, সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। যে এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এনানসিওমারের মানে কি? এনানসিওমার মানে হচ্ছে যদি কখনো এরকম হয় যে আলোক সক্রিয়, একটা যৌগ আলোক সক্রিয়, মানে সেটা বুঝবো কীভাবে? আমরা বলছিলাম যে শর্ত আরেকটা হচ্ছে আলোক সক্রিয় হওয়া। আলোক সক্রিয় হওয়া মানে হচ্ছে, আমি সেটা এখানে দেখাই যে কোনো একটা যৌগ যদি কী হয়, আলোক সক্রিয় হয়। হ্যাঁ, ধরলাম যে একটা যৌগ আমাদের এখানে কী আছে, আলোক সক্রিয়। আমি এটা জিনিস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ধরলাম এই হচ্ছে আমাদের পোলারিমিটার যন্ত্রটা। সো পোলারিমিটার যন্ত্রটা, হ্যাঁ, এখানে তুমি একটা কি রাখছো, একটা যৌগ তুমি রাখছো, একটা তুমি যৌগ রাখছো এখানে, হ্যাঁ যৌগ রাখছো, একটা তরল রাখছো। তুমি জানতে চাচ্ছ এই যৌগটা আলোক সক্রিয় কিনা। তো তুমি কি করবা, তুমি জাস্ট এই পোলারিমিটারের মধ্যে, যে যন্ত্রটার নাম কি, পোলারিমিটার, সে যদি আলোক সক্রিয় হয় আমি বুঝবো কীভাবে সে আলোক সক্রিয়, পোলারিমিটার। সো এই যন্ত্র দিয়ে আমি বুঝবো সে আলোক সক্রিয় কিনা, সেটা হচ্ছে পোলারিমিটার। সেটা হচ্ছে পোলারিমিটার যন্ত্র। সো যন্ত্রে কী হবে, পোলারিমিটার যন্ত্রে হচ্ছে জাস্ট এখানে তুমি কী করবা, যে একবর্ণী আলোক রশ্মি তুমি এখানে প্রবেশ করাবা, একবর্ণী আলোক রশ্মি সোজা দিবা। এখন যদি দেখো এই আলোক রশ্মিটা যদি এসে সোজাই চলে যায়, তুমি যদি দেখো এখানে আলোক রশ্মিটা এরকম সোজাই বের হয়ে যায়, তাহলে বুঝবা কি এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। সোজা গেলে বুঝবা কি, যে আলোক নিষ্ক্রিয়, কারণ আমি সোজা দিছিলাম, সোজাই চলে গেছে। তার মানে এই যৌগটা ভিতরে যে তরলটা আছে আলোকে বাঁকাইতে পারেনি, তার মানে সে আলোর প্রতি সক্রিয় না, সে আলোক নিষ্ক্রিয়। সো তুমি একবর্ণী আলোটা খেয়াল করবা, কত ডিগ্রিতে দিলা আর কত ডিগ্রিতে বের হইলো। তুমি সোজা দিলে তুই সোজাই বের হয়, তার মানে আলোক নিষ্ক্রিয়। কিন্তু তুমি যদি দেখো দিলা এইভাবে, এর যৌগটার কারণে এভাবে বেঁকে চলে গেছে এইদিকে, হ্যাঁ, তখন তুমি বুঝবা কি এটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। তা তুমি বুঝবা কি এরকম, তাহলে সাপোজ বললাম যদি এরকম না হয় এরকম হয়, এরকম হলে বুঝবা কি আলোক সক্রিয়, আলোক সক্রিয়, আলোক সক্রিয়। ঠিক আছে, এবার এখানে মনে করো একটা কোণ তৈরি হয়েছে, মনে করো এখানে কোণ তৈরি হয়েছে 2.4 ডিগ্রি, 2.4 ডিগ্রি। এই যে এখানে তুমি তাকাও, এই ডি আর এল যেটা আমাদের আছে, ডিএল ও যদি হচ্ছে +2.4 ডিগ্রি বাঁকায়, তাহলে এল যেটা আছে ডি এর আর একটা সমান যে এল, হ্যাঁ, ও কি করবে, -2.4 ডিগ্রি বাঁকাবে। ডি আর এল হচ্ছে এরকম, একজন মনে করো কি করে, যে একজন একদিকে বাঁকায় আর একজন ঠিক তার বিপরীত দিকে বাঁকায়। হ্যাঁ, আমরা ডিকে বলি ডেক্সট্রো, আর একটা এলকে বলি আমরা যে লেভো। সো একটা হচ্ছে মনে করো ডান দিকে বাঁকায়, একটা মনে করো বাম দিকে বাঁকায়, এরকম জিনিসটা। হ্যাঁ, সো একটা এই যে বাম দিকে ডান দিকে বাঁকালো, একটা বাম দিকে বাঁকালো সাপোজ। সো যদি এরকম হয় যে এরা দুইজন এরকম, যে একটা যতটুকু বাম দিকে বাঁকায়, মনে করো একটা নাম দিলাম এই যৌগটা হচ্ছে এ। হ্যাঁ, আমি তোমাকে নতুন একটা করে দেখাচ্ছি, মনে করো ওখানে লিখে দেখাই যে এনানসিওমার কি, পরীক্ষার সময় আসে সংজ্ঞাটা, তো তখন তুমি যেন বুঝতে পারো আর কি। এনানসিওমার, এনানসিওমার, এনানসিওমার। সো এনানসিওমার মানে হচ্ছে যে যারা হচ্ছে পরস্পর সেম এবং বিপরীত ডিগ্রিতে বাঁকায়। মনে করো এ একটা যৌগ যে বাঁকায় হচ্ছে 2.4 ডিগ্রিতে, হ্যাঁ, আর বি আরেকটা যৌগ সে বাঁকায় হচ্ছে -2.4 ডিগ্রিতে। হ্যাঁ, সো এই দুইজন সেম পরিমাণ বাঁকাইছে কিন্তু বিপরীত দিকে, তাহলে এদেরকে পরস্পরের কি বলবো আমরা, এনানসিওমার। বুঝতে পারলা, এনানসিওমার, এনানসিওমার, পরস্পরের এনানসিওমার দেখে বলা হবে। তার মানে যদি দুইজন পরস্পর সমান এবং বিপরীত দিকে বাঁকায় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। আর তাদের দুইজনকে যদি আমরা একসাথে মিশাই, সমমোলার মিশ্রিত করি, তাহলে সেক্ষেত্রে তাকে বলি আমরা রেসিমিক মিশ্রণ।
হ্যাঁ, এই এনানসিওমারের সমমোলার মিশ্রণকে আমরা বলি রেসিমিক মিশ্রণ। এবং রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, কারণ একজন বাঁকাইলো +2.4 ডিগ্রিতে, আবার আরেকজন ওটাকে বাঁকাই দিবে -2.4 ডিগ্রিতে, তাহলে আবার সোজাই হয়ে যাবে। তো তখন সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। তো রেসিমিক মিশ্রণ কি হয় আমাদের আলোক নিষ্ক্রিয়। সো এনানসিওমারটা বুঝে গেল যে একজন যা বাঁকায় আরেকজন তার বিপরীত দিকে তা বাঁকাবে। আর আরেকটা আমাদের সেম এরকম আছে যে ডায়াস্টেরিওমার। তো ডায়াস্টেরিওমারটা আমরা আলোক সমাণু বের করে রাখি, তারপরে বুঝতে পারবো তুমি। যেমন এইটা খেয়াল করো, আরেকবার আলোক সমাণুতে প্র্যাকটিস করা যাক। CH3 আমাদের লাস্ট জিনিস ধরতে পারো এখান থেকে, লাস্ট জিনিস শেষ আমাদের। সো এই লাস্ট একটা জিনিস তুমি খালি বুঝে নাও। সো CH3 এখানে কি করলো, একদিকে দিলে তুমি H আর একদিকে দিলে তুমি হচ্ছে OH। এবার নিচে আরেকটা আমাদের আছে এখানে C, একদিকে আছে তুমি দিলা হচ্ছে H আর একদিকে দিলা তুমি হচ্ছে Cl, যে কোনো ইচ্ছা মতো একদিকে দাও, সমস্যা নেই। আর আরেকটা আমাদের আছে এখানে CH3। সো আমরা এখানকার আলোক সমাণুগুলো বের করতে চাই। তুমি এখানে দেখো কয়টা কাইরাল কার্বন, তুমি এখানে খেয়াল করে দেখবা যে এটা একটা কাইরাল কার্বন এবং এটাও একটা কাইরাল কার্বন, দুইটা কাইরাল কার্বন। সো দুইটা কাইরাল কার্বন যেহেতু, তাহলে আমরা কি বলবো, যেহেতু n = 2, সুতরাং আলোক সমাণু কয়টা হবে, 4টি। সো আলোক সমাণু হবে 4টি। সো তোমাকে যদি চারটা আলোক সমাণু লিখতে বলে তুমি কিভাবে লিখবা? আলোক সমাণু হবে কয়টি, 4টি। তো এই 4টি আলোক সমাণু আমি লিখবো কিভাবে, খেয়াল করো। প্রথমবার তুমি যখন আলোক সমাণু লিখতে যাবা, আমি এভাবে লিখি। সো প্রথমবার যখন তুমি আলোক সমাণু লিখবা তখন তুমি কি করবা, যে এই যে প্রথমবার যখন তুমি এইটা আলোক সমাণু তুমি লিখবা, সাপোজ তুমি নাম দিলা, তুমি নাম দিলা হচ্ছে A। এইটা আলোক সমাণু যখন লিখবা তুমি কি করবা, শুধুমাত্র একটাকে ফিক্স রেখে আরেকটাকে খালি উল্টাই দিবা। সো তুমি দেখো কি করবা, দেখো প্রথমবার কি করবা, এই 4টা আলোক সমাণু তুমি লিখবা কিভাবে, 4টা পরস্পরে 4টা লিখবা কিভাবে। প্রথমবার কি করবা, দুইটা কাইরাল কার্বনের মধ্যে একটা কাইরাল কার্বনকে স্থির ধরে আরেকটা কাইরাল কার্বনের এই যে মূলকগুলো খালি ইধার উধার করে দিবা, চেঞ্জ করে দিবা। সো আমরা লিখে আসো এখানে। তো এখানে লিখতেছি আমরা, সো শুরু থেকেই লিখতেছি। সো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে যে আমরা হচ্ছে তাহলে এইটা দূরে লিখেছি, আমরা একটু দূরে লিখি, যে আমরা একটাকে স্থির রেখে আরেকটাকে রেখে দেবো। সো CH3 আমাদের এখানে আছে, তারপর আমাদের এখানে আছে কি, আমাদের এখানে আমাদের আছে C, এখানে আমাদের আছে আরেকটা C, আর এখানে আমাদের আছে হচ্ছে CH3। সো একটাকে আমরা স্থির রাখবো। আগে দেখো এখানে স্থির রাখলাম, এটা OH এর পাশে ছিল AC থাকুক, আর এই পাশে H ছিল AC থাকুক, কিন্তু এখানে খালি চেঞ্জ করে দিব, এখানে খালি চেঞ্জ করে দিলাম। দেখো যে এখানে আমাদের ছিল H, আর তাহলে আমি এদিকে Cl দিলাম, আর এদিকে দিলাম আমি হচ্ছে H, মানে একটা আমি চেঞ্জ করলাম। এবার আমরা করব কি, এই দুইজনের খালি আমরা কি নিব, এই দুইজনের শুধুমাত্র আমরা দর্পণ প্রতিবিম্ব নেব, তাহলে 4টা পেয়ে যাব। তো 4টা পাওয়ার সিস্টেমটা কি খেয়াল করছো, যে যেহেতু দুইটা আছে, তো একটাকে স্থির রেখে আমরা আরেকটা চেঞ্জ করব, খালি শেষ। একটাকে স্থির রেখে আমরা আরেকটা খালি চেঞ্জ করছি, দেখছো একটাকে চেঞ্জ করছি। এখন এইটার একটা দর্পণ প্রতিবিম্ব নিব, এইটার একটা দর্পণ প্রতিবিম্ব নিব, 4টা হয়ে গেল। দর্পণ প্রতিবিম্ব নেওয়া তো খুব সহজ, তাহলে আমি এবার এখান থেকে কপি পেস্ট করি। এই যে নিব আমি, নিয়ে দর্পণ করার সময় কী করতে হয়, শুধুমাত্র এগুলো চেঞ্জ হয়। সো এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে আমাদের OH, এখানে হবে আমাদের H। আবার খেয়াল করো, এখানেও Hটা এদিকে আসবে, Clটা এদিকে আসবে। সো আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে Hটা এখানে দিলাম, Clটা এখানে দিলাম, এই যে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়ে গেল। আবার এখানে তুমি খেয়াল করো, এখানকার দর্পণ নেব কীভাবে, সেম তুমি পরীক্ষা কপি পেস্ট করে দিবা। এই যে এটা এখানে তুমি নিয়ে আসলা, আর তোমার কাজ কি এখন, জাস্ট এখানে দেখো Hটা এখানে আর OHটা ওই পাশে যাবে। হ্যাঁ, সো আমি এই যে OHটা এই পাশে নিলাম আর Hটা এখানে নিলাম। এখানেও খেয়াল করো, Clটা এখানে আসবে, Hটা এখানে আসবে। সো Clটা এখানে, Hটা এখানে, ঠিক আছে। এইবার তুমি তাকাই দেখো, এরা হচ্ছে পরস্পরের 4টা। A সাপোজ নাম দিলা তুমি কি A, এটা হচ্ছে B, বা তুমি এটাকে নাম দিলা হচ্ছে সাপোজ এটা A, আর এটা তুমি নাম দিলা হচ্ছে B। সো A এর সাথে তুমি এই যে পাইলা C, আবার B এর সাথে তুমি পাইলা D, বা তুমি যেটাকে নাম দাও সমস্যা নেই, A B C D নাম দাও সমস্যা নেই, ঠিক আছে। মানে এই চারজনের কি আলোক সমাণু, এটা বুঝছি আমরা। মানে A B C D 4টা হচ্ছে আলোক সমাণু, কার, এটার, এই যৌগটার আলোক সমাণু হচ্ছে এই 4টা। ওকে, A B C D 4টা আলোক সমাণু। আলোক সমাণু লেখা শিখলাম, কিন্তু সাথে ছোট্ট করে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমারটা কি সেটা আমরা এখান থেকে বুঝি। দেখো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এর আলোক সমাণু হচ্ছে না, এর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে C, ওকে। B এর দর্পণ প্রতিবিম্ব D, কোনো সন্দেহ নেই। কিন্তু এর দর্পণ প্রতিবিম্ব কি B হবে, না হবে না। এর দর্পণ প্রতিবিম্ব কি D হবে, না হবে না। তাহলে A আর C পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলেও, আমি তাহলে এখানে লিখে দিচ্ছি কথাটুকু, তাহলে আমি একটু উঠাই নিই জায়গা জিনিসটুকু। তাহলে আমি লিখে নাও, লাইনটা আমি বলে দিচ্ছি, তাহলে খেয়াল করো, এখানে বলে দিচ্ছি যে A আর C দর্পণ প্রতিবিম্ব হলেও যে A B আবার হচ্ছে A D, এবং তুমি আরও খেয়াল করো
এরটা গেল। এবার আমরা আসি হচ্ছে বি এর সাথে। বি, তারপর হচ্ছে কি আমাদের দেখো বি আর ডি দর্পণ প্রতিবিম্ব, কিন্তু বি আর এ আর বি আর সি এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। তাহলে এ বি এ ডি, আবার হচ্ছে আমাদের কি আছে এখানে যে হচ্ছে কি যে বি এর সাথে সি বা বি এর সাথে এ, বি এর সাথে মানে তো এর সাথে বি একই, তাও লিখলাম আমরা। সো বি এর সাথে এই বি কিন্তু ডি এর দর্পণ প্রতিবিম্ব, কিন্তু বি কিন্তু সি বা এর দর্পণ প্রতিবিম্ব না। তো বি সি এরা দর্পণ প্রতিবিম্ব নয়, হ্যাঁ এরা দর্পণ প্রতিবিম্ব নয়, ঠিক আছে। সো লাস্ট লাইন আমাদের এরা দর্পণ প্রতিবিম্ব নয়, এরা দর্পণ প্রতিবিম্ব নয়। সো যেহেতু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় কিন্তু আলোক সমাণু, তাই এদেরকে বলা হয় ডায়া স্টেরিওমার। এরাই হচ্ছে ডায়া স্টেরিওমার, পরস্পরের ডায়া স্টেরিওমার, ঠিক আছে। সো ডায়া স্টেরিওমার। সো কনসেপ্টটা তুমি জেনে রাখলা যে আলোক সমাণু কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব নয়, তো তাদেরকে আমরা বলেছি ডায়া স্টেরিওমার। এই তো আশা করি বুঝতে পেরেছো। সো চারটার ক্ষেত্রে দর্পণ তুমি কীভাবে লিখবা সেটাও শিখলা, আর সাথে অন্য জিনিসগুলো হয়ে গেল। এই হচ্ছে আরেকটা আছে মেসোযোগ, যে আলোক সমানুর ক্ষেত্রে এই মেসোযোগের ক্ষেত্রে আলোক সমাণু কি হয় 2n-1, একটা কম হয়। আর মেসোযোগ কি, যেসব আলোক সমাণু নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে তাদের হচ্ছে পরস্পর মেসোযোগ বলে। সো একটু পড়ে রাখতে পারো সংজ্ঞা এবং এই সূত্রটা, তাহলেই হবে। এবার আমরা চলো রেডি, যে আমরা যাবতীয় ছিল সব কিছু পড়ে ফেলেছি। তাহলে কি মেইন ছিল হচ্ছে আমাদের এখানে আমাদের গাঠনিক সমানতার মধ্যে ছিল হচ্ছে মেটামরিজম টটোমারিজম মেইন জিনিস, আর তোর জ্যামিতিক সমানতা মেইন জিনিস, আর আলোক সমানতা মেইন জিনিস। তিনটা জিনিস থেকে তুমি দেখবা ঘুরে ফিরে সমস্ত প্রশ্ন আসছে। তোমাকে আমি জাস্ট দেখাই। প্রথম প্রশ্ন দেখো, সিলেক্ট বোর্ডতে এসে আসছে যে এক্স যৌগটি টটোমারিজম প্রদর্শন করে ব্যাখ্যা করো। এই যে টটোমারিজম বলছিলাম না, টটোমারিজম টটোমারিজম মানে কি, যে গতিশীল সাম্যাবস্থা, বলছিলাম না গতিশীল সাম্যাবস্থা। তোমাকে দেখতে হবে এক্স যৌগটা কি, তাহলে এই বিক্রিয়াটা পারতে হবে। অ্যালকাইন, অ্যালকাইনের সাথে পানি মারছে, শিখাইছি। অ্যালকাইনের সাথে পানি মারলে কি হয়, এখানে ফার্স্টে হচ্ছে একটা জিনিস তৈরি হয়, পরে পুনর্বিন্যাস হয়ে এখানে আমাদের কিটোন তৈরি হয়। দেখো 3 কার্বন আছে, তাহলে আমাদের এক্স যৌগটা হবে হচ্ছে, আমাদের আগে লিখতে হবে এই এক্স যৌগটি। সো এক্স যৌগটি যখন লিখবা তুমি দেখবা এই এক্স যৌগটা একটা হচ্ছে কিটোন। এই এক্স যৌগটা তাহলে কীভাবে তুমি লিখবা, সো লিখে ফেলে আমি এখানে দেখো CH3C আছে। সো জিনিসটা হবে হচ্ছে এরকম যে CH3C ডাবল বন্ড CH3, হ্যাঁ। সো ফার্স্টে এখানে অ্যালকোহল তৈরি হয়, পরবর্তী সেটা আবার পুনর্বিন্যস্ত হয়ে কিটোন তৈরি করে। সো এক্স যৌগ হচ্ছে কিটোন। সো তুমি বুঝলা কিটোন। এবার আসল প্রশ্নে আসি, এখানকার প্রশ্ন, এক্স যৌগটি টটোমারিজম প্রদর্শন করে কিনা, বলবো যে হ্যাঁ করে, কারণ আমরা জানি কিটো ইনল, আমরা দেখছিলাম যে কিটোন আর ইনলের মধ্যে কিটো ইনল সাম্যাবস্থা, কিটো ইনল গতিশীল সাম্যাবস্থা, হ্যাঁ। সো কিটো ইনলের মধ্যে টটোমারিজম হয়, কিটো ইনল টটোমার। সো কিটো ইনল টটোমারিজম আমরা কিন্তু জানি, কিটো ইনলের মধ্যে টটোমারিজম হয়। তখন তোমার কাজ কি, এই কিটোন আর ইনল যে টটোমারিজমটা হয় এটা তুমি জাস্ট লিখে দেবা। কীভাবে তুমি লিখে দিবা, এই যে একটা লাইন তোমার মেইন জিনিস CH3, এখানে C ডাবল বন্ড O, আর এখানে আমাদের আছে হচ্ছে CH3, এদের মধ্যে গতিশীল সাম্যাবস্থাটা তুমি খালি দেখাই দিবা যে গতিশীল সাম্যাবস্থাটা কীভাবে কাজ করে। এখানে কী কী বলছিলাম, কীভাবে শিখেছিলাম জিনিসটা কীভাবে লিখতে হয়, যে আমি কীভাবে লিখবো খেয়াল করো, যে আমাদের এখানে হচ্ছে এই যে আমাদের এখানে CH3 আছে, এখানে আমাদের কি আছে C, আর এখানে আমাদের আছে হচ্ছে CH, এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড থাকবে না। কি বলছিলাম, যে কোনো এক সাইড থেকে যেখানে হাইড্রোজেন কম আছে, কিন্তু দুই জায়গায় হাইড্রোজেন সেম আছে, সো যে কোনো এক জায়গা থেকে আমরা একটা নিব, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে বসাই দিব, তাহলে এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, আর যেখান থেকে হাইড্রোজেন চলে গেল সেখান সাথে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, হয়ে গেল ইনল। সো এটা হচ্ছে আমাদের কি কিটোন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিটোন, আর এটা হচ্ছে আমাদের কি ইনল, হ্যাঁ ইনল। সো কিটোন আর ইনলের মধ্যে এই যে গতিশীল সাম্যাবস্থা, এটাই টটোমারিজম। তুমি দেখবা এটাই কিন্তু ব্যাখ্যা করা আছে। এই দেখো আগে বিক্রিয়াটা লিখছি আমরা এখানে, খেয়াল করো CH3 ডাবল বন্ড CH3, ঠিক আছে। তারপর দেখো এই যে বাংলা একটু লিখে দিবা, এই যে অল্প একটু বাংলা, এ দেখো কিটোন আর হচ্ছে কি ইনল। এই যে তোমার কাজ এটা, তুমি এই বাংলা নামটা লেখো তাহলে খুব ভালো হয়, পারলে, আর না পারলে ভুল লিখো না, সঠিকভাবে যতটুকু পারো লিখবা, নাহলে তুমি জাস্ট এটা দিয়ে ব্যাখ্যা করে দিবে। টটন প্রশ্ন করে গতিশীল সাম্যাবস্থাকে দেখো বাংলা ভাষা খুবই কম লেখা, কত ছোট্ট লেখা। সো আমাদের কিন্তু এখানকার জিনিস এমন, পারলে খুবই সহজ। সো একটা জিনিস কিন্তু বুঝেছি যে হ্যাঁ এরভাবে আসতে পারে, এটা ডান, বোঝাবে ডান। এবার দেখি হ্যাঁ জ্যামিতিক সমতা, এই দেখো জ্যামিতিক সমানতা কিন্তু পরীক্ষায় চলে আসছে। সো জ্যামিতিক সমানতা তুমি খেয়াল করো কি বলবা, এই দেখো যৌগ তুমি দেখতে পাচ্ছ CnH2n-2, তার মানে এখানে কি আছে দেখো, এটা কি আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন, অ্যালকাইন আছে, অ্যালকাইন Na-4 বলছে, তার মানে কি আছে বিউটাইন, বিউটাইনকে আমরা হাইড্রোজেন দিছি এবং নিয়ন্ত্রিত বিজারণ করছি, তার মানে এক ধাপ বিক্রিয়া হবে, তাহলে অ্যালকাইন থেকে হবে অ্যালকিন। অ্যালকিনের মধ্যে আমরা দুইটা পাইতে পারি, একটা প্রতিসম একটা অপ্রতিসম।
এখন বলছে এক্স ও জেড কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। সো আমরা আসো এক্স আর জেডটা আগে লিখে নিই যে এক্স আর জেড হবে কি। দেখো আমাদের এখানে দেখো একটা এক্স হচ্ছে আমাদের, দেখো এক্স ও জেড, ও এক্স ও জেডের কথা বলছি, এক্স ও জেড, এক্স কই, ও এই যে এক্স ও জেড, ওয়াই ও জেড না, এক্স ও জেড। তাহলে আমরা এখান থেকে দেখে নিই, আমরা তো আগেই বলছিলাম এটা কি আমাদের অ্যালকাইন, তাই না? এ দেখো অ্যালকাইন, তুমি খেয়াল করে দেখো অ্যালকাইন, এ দেখো এই যে ট্রিপল বন্ড আছে, বিউটাইন, 4 কার্বন ছিল বিউটাইন, তুমি লিখলা। এবং তুমি আচ্ছা এখানে লিখে দেখে তোমার ভালো বুঝতে প্রথমবার যেহেতু, সো 4 কার্বন, তাহলে তুমি লিখবা 4 কার্বনের জিনিসটা কি হবে এরকম যে CH3, তারপর হবে হচ্ছে বিউটাইন, তো আমি লিখছি এক জায়গায় CH3, এখানে হচ্ছে আমাদের CH2, আর এখানে C ট্রিপল বন্ড সাথে হচ্ছে CH, এই আমাদের বিউটাইন অ্যালকাইন যেটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এক্স যোগ, এটা হচ্ছে আমাদের এক্স যোগ হচ্ছে আমাদের এটা। আর আরটা কি জেড, এক্স ও জেড। সো জেড কোনটা আমাদের খেয়াল করো, জেড হচ্ছে যে অপ্রতিসম একটা অ্যালকিন, কারণ কি এই যে হাইড্রোজেন ঢুকাইছি আমরা, এখান থেকে আমরা পাইছি কি এই যে বিটাই হচ্ছে সেই অ্যালকিন, ওটাই আমাদের বুঝাইছে যে হ্যাঁ এই যে ও না, আর জেড 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 তো অপ্রতিসম, তাইলে আমাদের অ্যালকিনটা কি প্রতিসম আর কি। তাহলে প্রতিসম এই জিনিসটা বুঝে নিতে হবে তোমাকে নিজে নিজে। দেখো আরেকবার বলি, অ্যালকাইন, এখানে তুমি হাইড্রোজেন যোগ করে অ্যালকিন বানাইছো, অ্যালকিনটা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে জেড, একটা ওয়াই, অ্যান্ড যে ওয়াইটা অপ্রতিসম, তার মানে জেডটা প্রতিসম। তাহলে প্রতিসম লিখবো কীভাবে, দুই বেলা সমান সমান দিব আমরা, 4 কার্বন না, তাহলে এমনভাবে তোমাকে লিখতে হবে যেমন CH3, এখানে লিখলাম হচ্ছে মনে করো CH ডাবল বন্ড CH, প্রতিসম মানে কি দুদিকে সমান সমান থাকবে, তাহলে তোমাকে মাঝখানে লিখতে হবে। আর এপাশে কি থাকবে আবার CH3, তাহলে এখানে 2 হাত 3 4 হাত মিলে গেছে। তুমি দেখো তুমি যদি এটাকে ঠিক মাঝখানে না লিখে এদিকে লিখতা তাহলে কিন্তু প্রতিসম হতো না, তোমার মনে ছিল না আমি ডাবল বন্ডটা এখানে দিব, তো তুমি সেই ইচ্ছা নিয়ে তুমি আগায় গেলা, CH3, এখানে হবে CH2, এখানে হবে CH ডাবল বন্ড CH2, তুমি কিন্তু এমনিও লিখতে পারতা, কিন্তু এটা লেখা যাবে না কারণ এটা অপ্রতিসম। কারণ দেখো এই যে ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, একদিকে একটা হাইড্রোজেন আর একদিকে 2টা হাইড্রোজেন, এটা হচ্ছে অপ্রতিসম, এটা কি অপ্রতিসম। কিন্তু আমাদের জেডের কথা যেটা বলছে, এই জেডের নিচে কি অপ্রতিসম লেখা আছে? লেখা নাই, তার মানে এটা হচ্ছে প্রতিসম, মনে মনে আমরা বুঝে নিচ্ছি এটা প্রতিসম, তার মানে অ্যাটলিস্ট নিচেরটা হবে না, তাহলে মাঝামাঝি রাখলেই, ডাবল বন্ড ঠিক মাঝখানে রাখলেই এরকম সমান সমান ভাগ হবে, এইটাও কিন্তু বুঝে নেওয়ার দরকার ছিল পরীক্ষার হলে। সো অপ্রতিসম, প্রথমবার যেহেতু আমি এখান থেকেই করেই দেখাই, তারপরে আমি উত্তর থেকে দেখাবো সরাসরি, তুমি যেন বুঝতে পারো। হ্যাঁ ওকে, সো আমি এটা হচ্ছে এটা সাইডে সরা রাখি, সো এটা আমাদের কিন্তু লাগবে না। সো এটা আমাদের এখানে এই যে আমরা বের করে রাখলাম, যেটা অপ্রতিসম যেটা ছিল সেটা কিন্তু আসলে এটা, যেটা আমাদের বেসিক্যালি কী ছিল আমাদের, এটা আমাদের বেসিক্যালি ছিল জেড, তাই না? জেড না সরি ওয়াই, এটা ছিল আমাদের বেসিক্যালি ওয়াই, যোগটা ছিল আমাদের এরকম ওয়াই ওয়াই ওয়াই, কিন্তু জেড হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের সেই জেড, এই যে জেড। তোমাকে বলছে এক্স আর জেডের মধ্যে কোনটি জ্যামিতিক সমান প্রদর্শন করবে, তা তুমি বলবো যে জেড প্রদর্শন করবে, তো তুমি লিখে নাও জেড জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, জেড জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কিভাবে তুমি পরীক্ষায় লিখবা জাস্ট আমি দেখায়, জেড জ্যামিতিক সমানতা দেখাবে। সো কীভাবে দেখাবে সেটা তোমাকে একটু ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে। যেমন খেয়াল করো আমরা আগের মতো লিখবো, কার্বন আছে আমাদের এখানে, দেখো কার্বন, এখানে আছে কার্বন, সো এই কার্বন কার্বন ডাবল বন্ডটাকে দেখাও। সো কার্বন কার্বন ডাবল বন্ডটা দেখাইলা, একদিকে কি আছে, একদিকে আছে এইচ আর আরেকদিকে আছে কি CH3, একদিকে আছে কি আমাদের এখানে এইচ আর আরেকদিকে কি আছে আমাদের CH3। তাহলে খেয়াল করো এই যে তাকাই তুমি দেখো এটা জ্যামিতিক প্রদর্শন করবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ করবে। কারণ কি দেখো এই যে আমাদের এখানে যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের একদিকে এইচ আর একদিকে CH3 মিলে নাই তো, আবার এখানে একটা এইচ এখানে CH3 এখানে তো হুবহু মিলে নাই, তার মানে মিল যেহেতু নাই তার মানে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আর এটাকে তুমি কি নাম দিবা, এটাকে কি নাম দিবা, যে দেখো এইচগুলো একই দিকে আসে, এটা হচ্ছে আমাদের সিস সমাণু, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের কি হবে সিস সমাণু। আর অন্যদিকে তুমি এটারই ট্রান্স লিখবা কীভাবে শিখাইছিলাম, যে একদিকে সব ঠিক রাখবা, যে কোনো এক সাইডে সব ঠিক রাখো আর আরেক সাইডে খালি ঘুরায় দাও, এপাশে দিলা CH3 আর এপাশে দিলা কি তুমি H, ঠিক আছে? এটা হচ্ছে পরস্পরের কি যে ট্রান্স সমাণু, এটা হচ্ছে পরস্পরের ট্রান্স সমাণু, হয়ে গেল। পরীক্ষায় ব্যাখ্যাটা লিখবা কীভাবে তাহলে তুমি দেখো, ব্যাখ্যাটা এবার দেখো, তুমি লিখবা আগে যে হ্যাঁ সিস ট্রান্স কাকে বলে, সংজ্ঞা আগে বলবো যে হ্যাঁ প্রদর্শন করবে, কাকে বলে শর্ত, পরীক্ষা লেখার সিস্টেম আর কি, বুঝছো? সব প্রশ্ন এরকম লিখবা, আগে সংজ্ঞা দিলা, তারপর হচ্ছে শর্ত দিবা তুমি, হ্যাঁ এই শর্ত দিবা, তারপরে যে সিস কোনটা, এই যে এটার সিস কী হবে, এটার ট্রান্স কী হবে সেই দুটো দেখাই দিবা, তারপরে বলো যে হ্যাঁ প্রদর্শন করবে করবে না, আর জেড করবে না এটা বলে দিবা, বা জেড করছে আর এক্স করেনি সেটা বলে দিবা।
তাহলে সংজ্ঞা, শর্ত, সিস্ট্রান্স শেষ, সংজ্ঞা, শর্ত, সিস্ট্রান্স শেষ। এভাবে সেম একইভাবে তুমি অন্যগুলো দেখো, একইভাবে তুমি করতে পারো। উদ্দীপকের এম ও এন যোগের কোনটি স্টেরিও সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। তো তোমাকে এম আর এনটা তুমি খেয়াল করবা, এখানে এই যে এম, এই যে এন। সো এম আর এনটা যখন তুমি বের করবা তখন তুমি দেখবা যে এম যোগটা জ্যামিতিক সমানতা দেখাচ্ছে, আর এন যে যোগটা ছিল আমাদের এন, এটা দেখি আমরা, এন আমাদের কি ছিল এখানে, যে এন ছিল বিউটিন ওয়ান। সো দেখো বিউটিন ওয়ান জ্যামিতিক সমানতা দেখাবে না, কারণ তুমি খেয়াল করে দেখো, এই দেখো বিউটিন ওয়ানের মধ্যে কি আছে, এক কার্বনের মধ্যে দুইটা হাইড্রোজেন, এক কার্বনে দুইটা হাইড্রোজেন হয়ে গেছে, তার মানে এটা শর্ত মানেনি, এটা জ্যামিতিক দেখাবে না, এটা জ্যামিতিক দেখাবে না। তা দেখাবে কোনটা, এই যে যেটা হচ্ছে প্রতিসম অ্যালকিন, সেটা দেখাবে। ঠিক আছে, সো তুমি বলে দিবা এই যে এক শর্ত মানছে মানে নাই, একটা করবে একটা করবে না। স্টেরিও মানে বুঝাইছে কি, দেখো স্টেরিও বলছে, স্টেরিও মানে তোমাকে বুঝে নিতে হবে যে কি বুঝাইছে, জ্যামিতিক বা আলোক। স্টেরিও মানে কি, জ্যামিতিক বা আলোক, কিন্তু দুইটাই বুঝাইছে। সো জ্যামিতিক বা আলোক তুমি কোনটা করবে সেটাই তুমি ব্যাখ্যা করে দিবা। সো এখানে জ্যামিতিক করছে, হ্যাঁ, সো স্টেরিও সমানতা প্রদর্শন করে, জ্যামিতিক করছে এখানে। সো তুমি এভাবে করে কিন্তু এখানে ব্যাখ্যাগুলো করে ফেলতে পারবা। সো আশা করি কিন্তু বুঝতে পেরেছো। অন্য আরও প্রশ্নগুলো দেখো, সেম একই প্রশ্ন, উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো এই যে এখানে দুইটা যৌগ আছে, তিনটা যৌগ আছে, তুমি দেখবা কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো তোমাকে সেভাবে এখান থেকে খেয়াল করতে হবে। যেমন দেখো এই কার্বনের সাথে কি আছে, সিএইচ। তুমি দেখো এই কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে আছে এইচ, এক হাতে সিএইচ3, দুটো ভিন্ন জিনিস। এক হাতে আছে সিএল, এক হাতে আছে সিএইচ3, ভিন্ন জিনিস। ওকে, আর এখানে খেয়াল করো অন্য জায়গাগুলোর মধ্যে, এখানে দেখো ডাবল বন্ডই নাই, সেটা হবে না, এখানে ডাবল বন্ড নাই, হবে না। তাহলে ও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে 1 নং। সো 1 নং প্রদর্শন করবে সংজ্ঞা, শর্ত, সিস্ট্যান্স। ব্যাখ্যা লেখার নিয়ম আমরা জানি, সেটা লিখে ফেলবা। দেখো সংজ্ঞা, শর্ত, সিস্ট্যান্স লিখে দিবা, হয়ে যাবে। সো তোমাকে ব্যাখ্যাগুলো করতে পারতে হবে। এবং এখানে তোমাকে বলছিল আলোক সমানতা দেখাবে কিনা, দেখো আলোক সমানতা, এই দেখো এখানে তোমাকে বলছিল যে এই যৌগ দুটি সবকে ভিন্ন, বলছে কি 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের সমানতা প্রদর্শন করে। সো 3 নং যৌগটা কি, আলোক সমানতা প্রদর্শন করে। কাইরাল কার্বন আছে, এই যে কাইরাল কার্বন আছে, সো আলোক সমানতা প্রদর্শন করবে। সো আলোক সমানতা প্রদর্শন করবে। সো কীভাবে দেখাবা, আগের মতো আলোক সমানতা কাকে বলে, শর্ত কি, এই যে আলোক সমানতা এল সমানো ডি সমানো, সেটা লিখে দিছি, হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে তোমাকে জিনিসগুলো একটু বুঝতে পারতে হবে। সেম একইভাবে তুমি এখানে এক্স বের করে দেখবা, এখানে এক্স আমাদের একটা জিনিস ছিল, এটা অন্য প্রশ্ন। এই যে এ ও বি উভয় স্টেরিও সমানতা দেখালে উক্ত সমানতার মধ্যে পার্থক্য বিদ্যমান, মানে একটা জ্যামিতিক আর হচ্ছে আলোক, দুইটাই তো ছিল। সো একটা জ্যামিতিক একটা আলোক। সো তুমি বুঝতে পারছো ডাবল বন্ড আছে, এটা কি হবে আমাদের, এই যে জ্যামিতিক, আর এটা আমাদের কি হবে, আলোক। সো তুমি সেইভাবে ব্যাখ্যা করে দিবা। জ্যামিতিকের ব্যাখ্যা লেখার সময় কি লিখতে হয়, যে সংজ্ঞা, শর্ত, সিস্ট্যান্স। আর এটা ক্ষেত্রে কী করতে হয়, যে সংজ্ঞা, শর্ত আর আলোক সমানও দেখাইতে হয়। তাহলে এই যে হয়ে গেল, সিস্ট্যান্স দেখাইছো তুমি এটা। আর ইজেড সমানুটা কি খেয়াল করো, এখানে ইজেড সমান আমাদের বই আসলে নাই, তারপরেও তুমি খেয়াল করছো এখানে দেখো ভিন্ন ভিন্ন, সবগুলাই ভিন্ন ভিন্ন, খেয়াল করছো এখানে চারটাই ভিন্ন ভিন্ন, কোনোটাতে মিল নাই, যে এইচ এইচ মিলাবা কীভাবে, মিল নাই। তো সেক্ষেত্রে কী করতে হয়, যে যেগুলো ভারী জিনিস, হ্যাঁ ভারী, হ্যাঁ পারমাণবিক সংখ্যা বেশি বা ভারী জিনিস, যেমন দেখো এখানে কি আছে, এখানে ভারী জিনিসগুলো কী কী আছে তুমি খেয়াল করো, যে এখানকার এইচ আর সিএল এর মধ্যে ও হচ্ছে ভারী, CH3 আর C2H5 এর মধ্যে এটা হচ্ছে ভারী। আবার খেয়াল করো এইচ আর সিএল এর মধ্যে এটা ভারী, CH3 আর C2H5 এর মধ্যে এটা ভারী, তা এটা হচ্ছে হাই। সো হাই হাইগুলো বিপরীত দিকে আছে, সেটা হচ্ছে ই। আর ভারী ভারীগুলো দেখো একই দিকে আছে, একই দিকে থাকলে জেড। সো যাই হোক, এটা নিয়ে তোমার প্যারা নাই, এটা হচ্ছে আমাদের বাইরে থেকে দিচ্ছে, এক্সট্রা করে দিচ্ছে। সো তুমি একটু খেয়াল রাখতে পারো জ্যামিতিক সমানতা। সো এই জিনিসগুলোই তুমি যদি এখান থেকে সুন্দর করে ফেলতে পারো, ইনশাল্লাহ এখান থেকে কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে কিন্তু উত্তর করে ফেলতে পারবা। সো সবাই এখান থেকে এই আলোক সমানতা কমপ্লিট করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে 4 মার্কস বা 3 মার্কস 7 মার্কস যেটা আসুক, তুমি যেন কমপ্লিটলি উত্তর করতে পারো। তো সবার জন্য শুভকামনা হলো, ভালো মতো প্র্যাকটিস করে একটু সময় দাও নিজে, এবার ইনশাল্লাহ এখান থেকে যে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা। দেখা হবে।